হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের যে এবারের 2024 এইচএসের জন্য যে প্রোজ থেকে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি করিয়ে দিয়েছিলাম। তো তোমরা সেই ভিডিওতেই অনেকে কমেন্ট করেছো যে ম্যাম পোয়েম থেকে কি বড় প্রশ্ন ইম্পর্টেন্ট আছে এবারে করিয়ে দিন। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকে আমি শেয়ার করব 2024 এইচএসএ ইংলিশের এলএকিউ যেগুলো আসবে তোমাদের, সেখান থেকে পোয়েট্রি থেকে কি প্রশ্ন, কি বড় প্রশ্ন বা 6 নম্বরের প্রশ্নগুলো তোমরা পড়বে। ইংলিশে তোমাদের টেস্ট পেপারে যতগুলো পেজ আছে সমস্ত পেজ থেকে আমি একটা সাজেশন করেছি, সমস্ত পেজের প্রশ্নগুলো মিলিয়ে। এছাড়াও প্রিভিয়াস ইয়ারে এইচএসের যে সমস্ত ইংলিশের পোয়েমের প্রশ্নগুলো এসেছিল সেইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারই ঘুরিয়ে ফিরিয়ে দেয় তোমাদের প্রত্যেক বছরই। প্রিভিয়াস ইয়ারটা যদি ভালো করে করো তাহলেই কমন পাবে। আর আমি দেখেওছি যে এবিটিএ টেস্ট পেপারেও যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে কিংবা ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, সেখানে যে প্রশ্নগুলো আছে 6 মার্কসের, তো সেগুলোর মধ্যে কয়েকটা আমি সাজেশন হিসাবে তোমাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি। ওইগুলো যদি করো তাহলে অবশ্যই কমন পাবে। আর তোমাদের তো দুটো পোয়েম থেকে দুটো আর প্রোজ থেকে দুটো বড় প্রশ্ন লিখতে হয়। তো পোয়েম থেকে যে কোনো দুটো পোয়েম এবং প্রোজের যে কোনো দুটো প্রোজ থেকে যদি বড় প্রশ্ন করে যাও তাহলেই কিন্তু হবে, চারটেই করার দরকার নেই। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আর অবশ্যই তোমাদেরকে বলবো এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে লাইক শেয়ার চাই। এই ভিডিওটা বেশি পরিমাণে লাইক শেয়ার হলে তবেই আমি ড্রামার থেকে সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। চলো তাহলে শুরু করি। আর এর আগে আমি এই যে এবিটি টেস্ট পেপার থেকে যতগুলো পেজ আছে সমস্ত পেজের একসাথে এমসিকিউ, এসিকিউ, গ্রামার, আনসিন সব দিয়ে দিয়েছি। এছাড়াও ফিজিক্সের পেজ ওয়াইজ এমসিকিউ, এসিকিউ, সংস্কৃতের সমস্ত পেজের এমসিকিউ, সমস্ত পেজের এসিকিউ সবই কিন্তু দেওয়া হয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নাও। আর যারা এর আগে প্রোজের যে সাজেশনটা দিয়েছি সেটা দেখো নি, তার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখছি, দেখবে লেখা আছে যে এইচএস যে 12-এর বা এইচএসের ব্রড কোশ্চেনের উপর যে প্লেলিস্টটা রয়েছে সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নাও। প্রথম যে পোয়েট্রিটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি, গিব প্যাটেলের লেখা। এখান থেকে যে 6 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে প্রথমেই যে প্রশ্নটা সেটা 2015-তে পড়েছে, 2018-তে পড়েছে, আবার 2023-এও পড়েছে। তো 23-এ পড়েছে বলে 24-এ পড়বে না এমনটা কিন্তু নয়, কারণ বারবার রিপিট হচ্ছে। এমনও হচ্ছে যে একটা পার্ট তুলে দেওয়া হচ্ছে আর একটা প্রশ্নের সাথে আগের বছরের। তো সেই জন্য তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে সবকটাই করতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি, যেগুলো আলোচনা করব আজকে, সেগুলো সবগুলো করো, তাহলে অবশ্যই কমন পাবে আশা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? একটি গাছকে মারতে অনেক বেশি সময় লাগে কেন? হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল? কীভাবে একটি গাছকে ফাইনালি মেরে ফেলা হয়? দুটো পার্টে ভাগ আছে, 3+3। দেখো প্রথম পার্টে যে কিভাবে গাছকে কেন অনেকটা সময় লাগে গাছকে মারতে, উত্তর লিখবে দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন বাই গিব প্যাটেল। অন কিলিং এ ট্রি কবিতাটি গিব প্যাটেলের লেখা। হিয়ার দ্য পোয়েট সেড দ্যাট কিলিং এ ট্রি টেক মাচ টাইম বিকজ অফ ইটস সুপিরিয়র লাইফ ফোর্স অ্যান্ড রেসিলিয়েন্স। এখানে কবি বলেছেন যে একটি গাছকে মারতে অনেক বেশি সময় লাগে কারণ গাছের রয়েছে প্রচুর একটি মানে বড় একটি জীবনী শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা। দ্য মেয়ার ব্লো অফ নাইফ, হ্যাকিং অ্যান্ড চপিং ক্যানট কিল ইট। শুধুমাত্র একবার হ্যাকিং বা চপিংয়ের মাধ্যমে, মানে একবার আঘাত করলে বা টুকরো করলে গাছকে মারা যায় না। দ্য ট্রি হ্যাজ বিকাম স্ট্রং বাই অ্যাবসর্বিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ। পৃথিবী থেকে উপাদান সংগ্রহ করে, রস সংগ্রহ করে গাছটি বড় হয়ে উঠেছে এবং শক্তিশালী হয়ে ওঠে। সিন্স বার্থ ইট হ্যাজ বিন অ্যাবসর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। জন্ম থেকেই গাছ বাতাস, সূর্যের আলো এবং জল সংগ্রহ করে। সো ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। সেই জন্য একটি গাছকে মারতে অনেক বেশি সময় লাগে। তো ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্টের প্রশ্ন, হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড? কিভাবে একটি গাছকে ফাইনালি বা শেষমেশ মারা হয়? উত্তর লিখবে ইন অর্ডার টু কিল এ ট্রি ইট হ্যাজ টু বি আপরুটেড। একটি গাছকে মারতে গেলে অবশ্যই তাকে পুরোপুরিভাবে উপড়ে ফেলতে হবে। সো দ্য ট্রি ইজ রোপড, টাইড অ্যান্ড পুল আউট। সেই জন্য গাছকে গাছের শিকড়টাকে দড়ি দিয়ে বেঁধে মাটি থেকে উপড়ে ফেলতে হয়। নাও ইট ইজ এক্সপোজ টু দ্য সান অ্যান্ড এয়ার ফর স্কর্চিং অ্যান্ড চপিং। এবার এটা সূর্যের আলোয় এবং বাতাসের ওপেন হয়ে গেল যাতে করে এটা শুকিয়ে যায় এবং শুষ্ক হয়ে যায়। When the roots turned brown, hard, deformed and dried up, the trees finally killed. যখন গাছের এই শিকড়টা সূর্যের তাপে এবং বাতাসে থেকে ব্রাউন কালার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে এবং একেবারে শুকিয়ে যাবে, তখনই গাছটি ফাইনালি মারা যাবে।
তো বুঝতে পারলে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা খুবই ইম্পর্টেন্ট। 2015-তে পড়েছে, 2018-তে পড়েছে, আবার 2023-এও পড়েছে। তো ভালো করে একবার দেখে নাও। চলে যাবো এবারে পরের প্রশ্নে। নেক্সট যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2016-তেও পড়েছে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতার যে টাইটেলটা বা নামকরণ কতটা সার্থক হয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। তো তোমাদেরকে আমি বলবো, যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই যে প্রশ্নগুলো এরকম ডিরেক্ট একটাই প্রশ্ন 6 নাম্বার আছে সেইগুলো অ্যাটেন্ড না করে পার্ট পার্ট করে ভাগ করা নাম্বার আছে সেইগুলো অ্যাটেন্ড করতে, সেগুলো অ্যাটেন্ড করলে কিন্তু একটু বেশি নাম্বার পাবে। তো এখানে দেখো 6 নাম্বার আছে, তো 6 নাম্বার তোমরা যত ভালোই লেখো না কেন 6-এ 6 কিন্তু দেবে না স্যার। তো এক্ষেত্রে যদি পার্ট পার্ট করে থাকতো, মানে 1+2+1+1, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্সটা অনেকটা বেশি। তো চলো শুরু করি। কিভাবে করবে এটা দেখো। Poems or any other work of art primarily gets its title from its theme. যে কোনো ধরনের কবিতা বা যে কোনো ধরনের শিল্পকলা সাধারণত তার নাম হয় তার থিম অনুযায়ী বা বিষয়বস্তু অনুযায়ী। গিভ প্যাটেলস পোয়েম অন কিলিং এ ট্রি লিটারারি মিনস অ্যাবাউট কিলিং এ ট্রি অর অ্যাবাউট দ্য প্রসেস অফ কিলিং এ ট্রি। গিভ প্যাটেলের যে কবিতা অন কিলিং এ ট্রি, এখানে লিটারারি বলা হয়েছে, মানে তাৎক্ষণিক যে অর্থ সেখানে বলা হচ্ছে যে কিভাবে একটি গাছকে মারা হয়। বাট আইরনিক্যালি ইট ইন্ডিকেটস দ্য ফেট অফ এ ট্রি। কিন্তু এটা একটি আইরনিক্যাল একটা অর্থ আছে, যেখানে বলা হচ্ছে যে গাছের একটি ভাগ্য, মানে গাছের ভাগ্যের কথা বর্ণনা করা হয়েছে আইরনিক্যালি। অ্যাকচুয়ালি ইট ইজ এ প্যাশনেট অ্যাপিল নট টু কাট ট্রিজ। অ্যাকচুয়ালি এখানে বলা প্যাশনেট অ্যাপিল করা হচ্ছে, মানুষের কাছে অ্যাপিল করা হচ্ছে যাতে করে গাছ কাটা না হয়। এ ট্রি ইজ এ জেনারেস হেল্পার। গাছ আমাদেরকে অনেক সাহায্য করে। বাট ম্যান সেলফিশনেস অ্যান্ড গ্রিড অ্যানিহিলেটেড। কিন্তু মানুষের যে স্বার্থপরতা সেটা এবং লোভ গাছকে ধ্বংস করে দেয়। The poet narrates ironically how man's effort to kill a tree by jabbing or even by hacking and chopping it mercilessly fails totally. কিভাবে কবি বর্ণনা করেছেন যে আইরনিক্যালি বর্ণনা করেছেন মানুষের যে প্রচেষ্টা গাছকে মেরে ফেলার, কুপিয়ে মারা বা কেটে টুকরো টুকরো করে মারা, সেটা কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়ে যায়। অ্যান্ড দেন হিউম্যান বিংস কিল্ড এ ট্রি বাই আপরুটিং ইট। এবং তারপরে মানুষ কি করে, গাছকে উপড়ে ফেলে গাছকে মেরে ফেলে। Thus the title ironically points out that man is very insensitive to the trees and they get a great satisfaction when they finally can kill a tree. So the title is appropriate. তাহলে এখানে এই কবিতার মাধ্যমে বা এই যে নামটা দেওয়া হয়েছে সেই নামকরণের মাধ্যমে কবি আইরনিক্যালি বোঝাতে চেয়েছেন যে মানুষ এতটাই ইনসেনসিটিভ যে গাছকে যখন মেরে ফেলে তখন সে স্যাটিসফ্যাকশন পায়। এবং সেই জন্যই বলা যেতে পারে যে গাছের যে এই যে নামকরণ কবিতাটার অন কিলিং এ ট্রি সেটা যথাযথ হয়েছে। তো আশা করি বুঝতে পারলে নামকরণের যথার্থতা নিয়ে প্রশ্ন এসেছিল, 2016-তে এসছে, তাই তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ো। দুটোই তো মানে দুটো কবিতা ভালো করে পড়তে হবে, মানে পড়তে হবে সব কবিতাই, কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে বলছি দুটো কবিতা যদি ভালো করে করো, মানে দুটো কবিতা থেকে যা যা প্রিভিয়াস ইয়ারই পড়েছিল এবং যেগুলো আমি সাজেশন দিচ্ছি করাচ্ছি সেগুলো যদি করো তাহলে অবশ্যই কমন পাবে। তো সেই জন্য খুব ভালো করে পড়বে, একবার দুবার রিডিং পড়ে নিলে কিন্তু হবে না, খুব ভালো করে তৈরি করো প্রশ্নগুলো, তোমরা উত্তরগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো। অনেকেই বলছো যে পিডিএফ দিতে, আমি ইচ্ছে করেই পিডিএফ দিইনি। পিডিএফ দিলে কিন্তু তোমাদের জীবনেও পড়া হবে না, পিডিএফটা শুধুমাত্র ফোনে থেকে যাবে। কিন্তু এই ভিডিওটা দেখে যদি তোমরা একটু নিজে নিজে শুনে শুনে লেখো না, দেখবে অনেকটা তৈরি হয়ে যাবে। একবার আমার কথাটা শুনে দেখো, তোমাদের দেখবে ভালোই হবে। এবারে দেখো পরের প্রশ্ন 2017-তে এসছে, খুবই ইম্পর্টেন্ট। হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন। কিভাবে গাছ তার ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল। কিভাবে তার যে প্রতিবাদ বা সেটা কিভাবে ব্যর্থ হয়। তো কি এই প্রশ্নটা 2017-তে এসছে 3+3। তো দেখো কিভাবে লিখবে। প্রথমে হচ্ছে কিভাবে তার ধ্বংসের বিরুদ্ধে গাছ প্রতিবাদ করে তোলে। উত্তর লিখবে, এ ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থস নিউট্রিয়েন্টস অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে মাটি থেকে রসদ সংগ্রহ করে এবং সূর্যের আলো, বাতাস ও জলকে সংগ্রহ করে। ইট ইজ টু স্ট্রং টু বি চোপড অফ বাই দ্য সিম্পল জ্যাব অফ এ নাইফ অর এ হ্যাকিং। শুধুমাত্র একটা ছুরির আঘাতে বা কুঠারের আঘাতে বা টুকরো টুকরো করলেই কিন্তু গাছকে মেরে ফেলা যায় না। ইটস ব্লিডিং বার্ক হিল ইটসেলফ। তো প্রথমে হয়তো গাছটাকে কোনো ডালপালা কেটে দেওয়া হলো বা চপ করা হলো, তাহলেও কিন্তু তার যে আহত যে স্থান গাছের সেটা কিন্তু সেই ক্ষতটা নিরাময় হয়ে যায়। আফটার এ টাইম স্মল লিভস অ্যান্ড ব্রাঞ্চেস গ্রোজ ফ্রম ইটস স্টেম নিয়ার দ্য গ্রাউন্ড। অনেক সময় পর তার গাছের একেবারে গোড়ার থেকে, যেখানে মাটির মানে গাছের যে কাণ্ড থেকে যে কেটে ফেলা হয়েছিল সেখান থেকে গোড়া থেকে ছোট ছোট সবুজ পাতা এবং শাখা প্রশাখা বেরিয়ে আসে। ইফ ইট ইজ অ্যালাউড টু গ্রো দিস মিনিয়েচার বাউস গেট ব্যাক ইটস ফর্মার সাইজ ইন টাইম। যদি এই ছোট ছোট শাখা প্রশাখা কেটে ফেলা না হয় তাহলে এটা কিন্তু বাড়তে বাড়তে আবার সে আগেকার মতো বড় গাছ হয়ে যায়।
ইন দিস ওয়ে এ ট্রি রেসিস্ট ডিস্ট্রাকশন, এইভাবেই গাছ একটি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন ছিল কিভাবে তার প্রতিবাদ ব্যর্থ হয়। উত্তর হবে বাট অল ইটস রেজিস্ট্যান্স ফেল হোয়েন ইট ইজ আপরুটেড অ্যান্ড কাট অফ ফ্রম অ্যাঙ্কারিং আর্থ, কিন্তু তার সমস্ত প্রতিবাদ ব্যর্থ হয় যখন এটাকে একেবারে মাটি থেকে শিকড় সমেত উপরে ফেলা হয়, যেখানে যে মাটিটাকে শক্র করে ধরে রেখেছিল যে শিকড়, সেই শিকড় যখন উপরে ফেলা হয়। দ্য রুট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রিজ লাইফ, একটি গাছের জীবনের উৎস হচ্ছে তার শিকড়। অ্যান্ড স্কচিং অ্যান্ড চপিং বাই দ্য সান দ্য রুট বিকামস ব্রাউন হার্ড অ্যান্ড উইদার্ড, এরপর যখন সেই শিকড়টাকে মাটির নিচ থেকে বের করে এনে সূর্যের আলোয় ব্রাউন করা হয় এবং সূর্যের আলো আর বাতাসের সংস্পর্শে এটা একেবারে বিবর্ণ কালার হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং উইদার্ড হয়ে যায়, তখনই কিন্তু গাছ মরে যায়। দ্যাজ আলটিমেটলি দ্য ট্রি ইজ কিল্ড, এইভাবে শেষমেশ একটি গাছকে মেরে ফেলা হয়। তো বুঝতে পারলে নিশ্চয়ই কীভাবে উত্তরটা লিখবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2017-তে এসেছিল, বাকি আর কোনো পরের বছরগুলোতে আসেনি, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, খুব ভালো করে দেখে নাও। এবারে চলে আসবো পরবর্তী প্রশ্নে, যেটা 2019 সালে পড়েছে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করো, ভিডিও শেয়ার না করলে আমি ড্রামার থেকে সাজেশন দেবো না। দেখো হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি ওভার দ্য ইয়ার্স, কীভাবে কবি বর্ণনা করেছেন যে একটি গাছের ধীরে ধীরে বছরের পর বছর ধরে বেড়ে ওঠাকে। 2 নম্বর প্রশ্ন এর সাথে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং এ ট্রি, একটি গাছকে মেরে ফেলার জন্য পরপর কী কী স্টেপ নিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কীভাবে গাছের বেড়ে ওঠা বর্ণনা করেছেন বছরের পর বছর ধরে। উত্তর লিখবে ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি দ্য পোয়েট গিভ প্যাটেল ডিসক্রাইবস দ্য গ্রোথ অফ দ্য ট্রি ওভার দ্য ইয়ার্স, প্রথম যে স্ট্যাঞ্জা সেই স্ট্যাঞ্জায় কবি গিভ প্যাটেল বর্ণনা করেছেন কিভাবে একটি গাছ বছরের পর বছর ধরে বেড়ে ওঠে। দ্য ট্রি গ্রোজ স্লোলি বাই কনজিউমিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, মাটি থেকে রস সংগ্রহ করে গাছ বেড়ে ওঠে ধীরে ধীরে। ইট অলসো অ্যাবজর্ব সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার টু প্রডিউস ফুড, গাছ খাবার তৈরি করার জন্য সূর্যের আলো বাতাস এবং জল সংগ্রহ করে। ইটস রুটস গো ডিপ ইন্টু দ্য আর্থ, মাটির অনেক গভীরে এর শিকড়টা চলে যায়, হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাঙ্কার, যেটা এর অ্যাঙ্কার হিসাবে কাজ করে। দ্য আর্থ অ্যালাউজ দ্য ট্রি টু ফিড আপন ইটস ক্রাস্ট, মাটিও মানে পৃথিবীও তার উপরিতল থেকে রস সংগ্রহ করতে গাছকে সাহায্য করে। দাস টেকিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ার দ্য ট্রি গ্রোজ গ্র্যাজুয়ালি, এইভাবে মাটি থেকে সমস্ত উপাদান, প্রয়োজনীয় উপাদান এবং অ্যাটমসফিয়ার থেকে জল বাতাস মানে আবহাওয়া থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে গাছ ধীরে ধীরে বেড়ে ওঠে। এবার হচ্ছে গাছকে মেরে ফেলার জন্য পরপর কী কী স্টেপের বর্ণনা করা হয়েছে। এখানে উত্তর লিখবে দেয়ার আর 2 স্টেজেস অফ কিলিং এ ট্রি, একটি গাছকে মেরে ফেলার জন্য 2টি স্টেজ রয়েছে। ফার্স্ট দ্য ট্রি শুড বি পুলড আউট এন্টায়ারলি, প্রথমে গাছটাকে পুরোপুরিভাবে উপড়ে ফেলতে হবে। ইটস রুট আর টু বি এক্সপোজ টু দ্য সান অ্যান্ড এয়ার, গাছের শিকড়টাকে সূর্য এবং বাতাসের সংস্পর্শে আনতে হবে। সেকেন্ডলি দ্য রুটস আর টু বি স্কচ ইন দ্য সান, দ্বিতীয়ত সূর্যের রোদে তার যে শিকড়টা সেটা শুষ্ক করতে হবে। হোয়েন দ্য রুটস আর স্কচড দেন টার্ন ব্রাউন, তার যখনই শিকড় একেবারে শুকিয়ে যাবে তখন এটা ব্রাউন বাদামি কালার হয়ে যাবে। হার্ড অ্যান্ড উইদার্ড, এছাড়াও কঠিন এবং শুষ্ক হয়ে যাবে। দেন দ্য ট্রি ফাইনালি ডাইজ, এবং শেষমেশ গাছটি মারা যাবে। তো গাছকে মেরে ফেলার জন্য কী কী স্টেপ পরপর বর্ণনা করা যায় সেটা লিখতে বলা হয়েছিল, তো এভাবে লিখবে তোমরা। তো একবার ভালো করে দেখে নাও উত্তরটা, আশা করি বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো, কারণ তোমরা ড্রামা থেকে সাজেশন চাইছো বড় প্রশ্নের, আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য ভিডিও, কিন্তু তার জন্য এই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক শেয়ার করতে হবে। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ বিং রেফার টু, হাউ ইট ইজ ডান, অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড। 1+3+2 এটা 2020-তে পড়েছে, 2020-তে পড়েছে মানে 2024-এর জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ 2021-এ তো পরীক্ষা হয়নি। 2022-এর প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম, 2022-এ এটা সিলেবাসে ছিল না, কম সিলেবাস নিয়ে পরীক্ষা হয়েছিল, তাই 2000-এর পরে 2024, 2023-এ বললাম কোনটা পড়েছে। তো দেখো এখানের যেটা ইম্পর্টেন্ট, এটা এই প্রশ্নটা যদি তোমাদের পড়ে তাহলে এই প্রশ্নটা অ্যাটেন্ড করা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটা দেখো পার্ট ভেঙে ভেঙে প্রশ্নগুলো আছে, 1+3+2, তো এক্ষেত্রে নাম্বার পাওয়াটা অনেকটা সহজ হবে। তো এটা ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে যে হোয়াট বিং রেফার টু, ইন গিভ প্যাটেলস পোয়েম অন কিলিং এ ট্রি দ্য আলটিমেট কিলিং অফ দ্য ট্রি ইজ রেফার টু হিয়ার। গিভ প্যাটেলের কবিতা অন কিলিং এ ট্রিতে গাছকে শেষমেশ যে মেরে ফেলার প্রসেসটা সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। এবার হচ্ছে হাউ ইট ইজ ডান, এটা কিভাবে হবে। 3 নম্বর আছে এখানে, তাহলে উত্তর লিখবে
ম্যান রিয়েলাইজেস দ্যাট নাইদার এ সিম্পল জ্যাব অফ নাইফ নর হ্যাকিং অর চপিং ক্যান কিল এ ট্রি। মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র ছুরির আঘাতে কিংবা গাছকে টুকরো টুকরো করে কেটে ফেললেই গাছকে মেরে ফেলা যায় না। ইন অর্ডার টু কিল এ ট্রি ইট হ্যাজ টু বি আপরুটেড। একটি গাছকে মেরে ফেলার জন্য একে শিকড় সমেত উপরে ফেলতে হবে। সো দ্যাট ট্রি ইজ রোপড টাইটলি অ্যান্ড পুলড ফোর্সফুলি আউট অফ ইটস বেড ডিপ ইনসাইড দ্য আর্থ উইথ ইটস রুট। সেই জন্য গাছকে পুরোপুরিভাবে মেরে ফেলার জন্য একেবারে গাছকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে পুরোপুরি ফোর্সফুলি একেবারে প্রচণ্ড বল প্রয়োগ করে গাছকে মাটির নিচ থেকে তার শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। আফটার দ্যাট দ্য রুট ইজ লেফট ইন দ্য ওপেন সানলাইট অ্যান্ড এয়ার ফর কমপ্লিট ডিস্ট্রাকশন। তারপরে শিকড়টাকে রেখে দিতে হবে খোলা আকাশের নিচে, যাতে করে সূর্যের আলো এবং বাতাসে এটা একেবারে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তো এই যে পার্টটা দেখছো, এটা এর আগে যে প্রশ্নটা করালাম সেখানেও কিন্তু সে একই রকম ছিল। গাছকে মেরে ফেলার যে প্রসেস সেটা আর এটা একই। দেখছো যে কিরকম প্রশ্নগুলো একই রকম দিচ্ছে, একটু ঘুরিয়ে, কিন্তু উত্তরটা প্রায় একই। ওইটা যেটা আগের প্রশ্নের যে উত্তরটা বললাম সেটা এখানে লিখলেও ঠিক হবে। তো তোমাদেরকে যে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে, অনেক প্রশ্ন করতে হবে তা কিন্তু নয়। তারপরে হোয়াট টোন ডাজ দ্য পোয়েম অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড। কি টোনে মানে কবিতাটা শেষ হয়েছে কীরকম টোন দিয়ে। উত্তর লিখবে দ্য পোয়েম এন্ডস ইন এ আয়রনিক টোন। একটি আয়রনিক টোনে কবিতাটি শেষ হয়েছে। ইট শোজ এ ট্র্যাজিক এন্ড অফ এ ট্রি বাই ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড গ্রিড। মানুষের লোভ এবং নিষ্ঠুরতা, এই দুটোর কারণে একটা গাছের কীভাবে মৃত্যু হয় সেটাই বর্ণনা করা হয়েছে। দ্য ট্রি সিম্বলাইজেস নেচার অ্যান্ড ইটস ডিস্ট্রাকশন শোজ ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার। এখানে গাছ সিম্বলাইজ করছে প্রকৃতিকে, মানে গাছ যেন প্রকৃতির একটি রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং মানুষের যে নিষ্ঠুরতা সেটা কিভাবে গাছকে কাটার মাধ্যমে বলা হয়েছে যে মানুষ কীভাবে প্রকৃতির প্রতি নিষ্ঠুরতা প্রদান করছে এবং প্রকৃতিকে কীভাবে ধ্বংস করছে সেটাই এই কবিতায় বর্ণনা করা হয়েছে আয়রনিক্যালি। তো আশা করি বুঝতে পারলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 5টা প্রশ্নই তোমরা অন কিলিং এ ট্রি থেকে করে যাও, দেখবে নিশ্চয়ই কমন পাবে, কারণ এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তো খুব ভালো করে করো। যে 5টা প্রশ্ন করালাম আর করার দরকার নেই, 5টা করলেই হবে। চলে আসবো এবারে আমরা পরের কবিতাতে। তার আগে বলবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো, আর প্রোজ থেকে যে সাজেশন ভিডিওটা আমি দিয়েছি সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে দেখে নাও। চলে আসবো পরবর্তী যে কবিতা তোমাদের আছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রিমবাউডের লেখা। তো যারা ভাবছো যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে প্রশ্ন করবে, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে প্রশ্নটা সেটা 2015-তে পড়েছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার টাইটেলটা কতটা জাস্টিফাই হয়েছে, নামকরণ কতটা যথার্থ হয়েছে সেটা বর্ণনা করতে হবে। এই প্রশ্নটা ওয়ান কিলিং এ ট্রির ক্ষেত্রেও ছিল। ওয়ান কিলিং এ ট্রি কবিতার টাইটেলের সার্থকতা কতটা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার ক্ষেত্রেও এই প্রশ্নটা আসতে পারে, এসেওছে 2015-তে। তো দেখে নাও কিভাবে লিখবে। দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আয়রনিক। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে টাইটেল সেটা হচ্ছে খুবই আয়রনিক। দ্য পোয়েট হি হ্যাড ট্রাই টু মেক এভরি ওয়ান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার। এখানে কবি সবাইকে বোঝাতে চেয়েছেন যে মানে একটি যুদ্ধের কতটা যে ব্যর্থতা রয়েছে সেটাই বোঝাতে চেয়েছেন। দ্য পোয়েম অ্যাপারেন্টলি বিগিনস উইথ দ্য পিকচার পারফেক্ট ডিসক্রিপশন অফ এ সোলজার স্লিপিং ব্লিসফুলি অন দ্য গ্রিন ভ্যালি। কবিতাটি প্রথমে শুরু হয়েছে যে একটি খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, একটি কবিতাটা ছবির মতো বর্ণনা দেওয়া হয়েছে যে একটি সৈনিক কিভাবে একটি সবুজ উপত্যকার মধ্যে শান্তিতে ঘুমিয়ে রয়েছে। আয়রনি লাইজ ইন দ্য ওয়ার্ড অ্যাসলিপ। আয়রনি লুকিয়ে আছে অ্যাসলিপ কথাটার মধ্যে। বিকজ দ্য সোলজার ইজ নট স্লিপিং, হি ইজ ডেড। কারণ সৈনিকটা ঘুমাচ্ছিল না, সে ছিল মৃত। দ্য বিউটি ডিপিক্টেড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা গেটস এ ডিফারেন্ট ডাইমেনশনস ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম। প্রথম স্ট্যান্ডায় যে বর্ণনা করা হয়েছে, যে সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে, সেটা সেকেন্ড স্ট্যান্ডায় একেবারে অন্য রূপ নেয়। দ্য সোলজার স্লিপ ইজ দ্য ইটার্নাল স্লিপ অফ ডেথ। এখানে সৈনিকের ঘুম হচ্ছে চিরন্তন মৃত্যুর ঘুম। অন দ্য আদার হ্যান্ড ভ্যালি মে হ্যাভ বিন প্রেজেন্টেড অ্যাজ এ সিগনিফিকেন্ট সোর্স অফ লাইফ। অপরদিকে ভ্যালি বা উপত্যকাকে বর্ণনা করা হয়েছে যে সিগনিফিক্যান্ট সোর্স অফ লাইফ, জীবনের একটি উৎস হিসাবে। ডাজ দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য টু ওয়ার্ডস এক্সপোজেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার। এভাবে দুটো যে ওয়ার্ডের মধ্যে একটা বৈপরীত্য, অ্যাসলিপ আর ভ্যালি, সেই দুটো কিন্তু এটাই এক্সপোজ করেছে, এটা আমাদের সামনে নিয়ে এসছে যে যুদ্ধের ফিউটিলিটি কতটা। সো দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্রোপ্রিয়েট থিমাটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ আইরনিক্যালি। সেই জন্য আমরা বলতে পারি এই যে কবিতার যে নামকরণ, নামটি, সেটি যেরকম বিষয়বস্তুগতভাবে যথার্থ, ঠিক তেমনি আইরনিক্যালিও যথার্থ হয়েছে। তো কিভাবে নামকরণে যথার্থতা এলে, প্রশ্নটা এলে লিখবে, দেখে নিলে খুব ভালো করে একবার দেখে নাও। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2015 সালে পড়েছিল।
অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 2016-তে পড়েছিল এটা। এই সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, হুই ইজ দ্য সোলজার রেফার টু হিয়ার, ন্যারেট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি। এখানে বলা হয়েছে, এখানে যে সৈনিকের কথা বলা হয়েছে সে কে, আর তোমার নিজের কথায় বর্ণনা করো নিজের ওয়ার্ডে যে কিভাবে সৈনিকটা উপত্যকার মধ্যে শুয়েছিল। তাহলে প্রথম প্রশ্ন এখানে কোন সৈনিকের কথা বলা হয়েছে, উত্তর লিখবে দ্য সোলজার রেফার টু হিয়ার ইজ দ্য ক্যাজুয়ালিটি অফ ওয়ার, হি ইজ লাইং পিসফুলি অন দ্য ভ্যালি। এখানে যে সৈনিকের কথা বলা হয়েছে সে যুদ্ধের একটি ফল, তার যে মৃত্যু দিয়ে সে উপত্যকার মধ্যে শান্তিতে ঘুমিয়েছিল। প্রবাবলি দ্য সোলজার ওয়াজ ফ্রম ডাচ কলোনিয়াল আর্মি ইন 1876। হয়তো এই যে সৈনিকটা এটা হচ্ছে ডাচ কলোনিয়াল আর্মি না 1876-এর একজন সৈনিক। আশা করি বুঝতে পারলে। এবারে চলে আসবো সেকেন্ড যে প্রশ্নটা, যেখানে বলেছে যে তোমাকে বর্ণনা করতে হবে কিভাবে সৈনিকটা ঘুমিয়েছিল। এখানে 4 নাম্বার রয়েছে, তো এভাবে লিখবে উত্তরটা। দ্য ইয়াং সোলজার লাইস ওয়াজ স্লিপিং অন দ্য গ্রাস সারাউন্ডেড বাই গ্রিন প্ল্যান্ট। এই যে যুবক যে সৈন্য, সে শুয়ে রয়েছে সবুজ একটি ঘাসে মোড়া ঘাস মানে গাছে মোড়া একটি সবুজ ঘাসের ওপর। হিজ হেড রেস্টেড অন এ পিলো মেড অফ ফার্ন, তার মাথাটি রয়েছে ফার্নের তৈরি পিলোর ওপর। হিজ ফিট ওয়ার প্লেসড অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা দুটো রয়েছে ফুলের মধ্যে। হি ওয়াজ লাইং ওপেন মাউথ অ্যান্ড দেয়ার ওয়াজ এ জেন্টল স্মাইল অন হিজ ফেস, শুয়ে রয়েছে মুখ হাঁ করে এবং তার মুখে রয়েছে মৃদু হাসি। দ্য পোয়েট ওয়াজ আস্কিং দ্য ডাউন স্ট্রিম সানলাইট টু কিপ দ্য সোলজার ওয়ার্ম অ্যান্ড অলসো আস্কিং দ্য হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব হিজ রেস্ট। কবি সূর্যকে বলেছেন যে, বা প্রকৃতিকে বলেছেন তাকে উষ্ণ রাখার জন্য, এবং গুঞ্জনরত পতঙ্গদের বলেছেন তাকে ডিস্টার্ব না করতে। দ্য টু রেড হোলস অন হিজ সাইড রিফ্লেক্টেড দ্য হরর অফ ওয়ার, তার যে সাইডে দুটি গর্ত, লাল গর্ত, সেটা কিন্তু বর্ণনা করছে যুদ্ধের ভয়াবহতা। দ্য সোলজার হাউএভার নাও স্লিপিং পিসফুলি বাই কিপিং ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট, যাই হোক সৈনিক এখন শুয়ে রয়েছে তার একটি হাত তার বুকের ওপর রেখে। তো কিভাবে সৈনিকটা শুয়ে রয়েছে তার বর্ণনা এখানে করা হয়েছে। 4 নাম্বার ছিল, তো এভাবে লিখতে পারো। দেখে নাও খুব ভালো করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে প্রশ্নের উত্তর দিতে চাইছো তারা কিন্তু এটা অবশ্যই করবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার। এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে। হোয়াট ডু দ্য 2 রেড হোল সিগনিফাই, দুটো লাল গর্ত বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার, যুদ্ধের প্রতি কবির কি অ্যাটিটিউড প্রকাশ পেয়েছে এই লাইনের মধ্যে। 2017 সালেও পড়েছে এটা, বা 2022-এও পড়েছে। 2024-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। 2022-এ পড়েছে, 17-তে পড়েছে, মানে 24-এ আসতেই পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কার কথা বলা হয়েছে, উত্তর লিখবে দ্য পার্সন স্পোকেন টু হিয়ার ইজ দ্য সোলজার হু ইজ নাথিং বাট ক্যাজুয়ালিটি অফ ওয়ার অ্যান্ড হি ইজ লাইং ওপেন মাউথ অন দ্য ভ্যালি ইন রিমবাউন্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা, যেটা রিমবাউন্ডের লেখা। রিমবাউডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ওই সৈনিকের কথা এখানে বলা হয়েছে যে যুদ্ধের একটি ফল স্বরূপ মুখ হাঁ করে উপত্যকার মধ্যে শুয়েছিল। এবার যে দুটো রেড হোল কি সিগনিফাই করছে, অ্যান্সার হবে দ্য 2 রেড হোল সিগনিফাইজ দ্য 2 বুলেট উন্ডস হুইচ হি গট ইন দ্য ওয়ার ফ্রন্ট। দুটো লাল গর্ত দুটি বন্দুকের গুলির আঘাতকে বর্ণনা করছে, যেটা যুদ্ধের ফলে তার প্রাপ্তি হয়েছিল। দ্য অ্যাপারেন্ট পিসফুল স্লিপ ইজ দ্য স্লিপ ফর এভার। এখানে আপাত দৃষ্টিতে যেটা শান্তিপূর্ণ ঘুম বলা হচ্ছে সেটা কিন্তু চিরন্তন ঘুম। হি ইজ এ ভিকটিম অফ ওয়ার, সে হচ্ছে যুদ্ধের একজন ভিকটিম। যুদ্ধের মারাত্মক ফল বা স্বরূপ ওই সৈনিক দুটো গুলির আঘাত পেয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে পরের প্রশ্ন, হোয়াট অ্যাটিটিউড অফ পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার। যুদ্ধের প্রতি কবির কোন অ্যাটিটিউড এখানে এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে এটার উত্তর লিখবে দ্য অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অফ পোয়েট ইজ রিফ্লেক্টেড হিয়ার। যুদ্ধ বিরোধী মনোভাব, এখানে কবির যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে। দ্য পোয়েট ওয়ান্টস টু শো দ্য ফিউটিলিটি অফ ওয়ার বাই ডিপিক্টিং দিস বিউটিফুল স্পেকটাকলস ফ্রম দ্য ব্যাটলফিল্ড। কবি এখানে যুদ্ধের ব্যর্থতাকে প্রকাশ করতে চেয়েছেন, এই যে সৈনিকের যে একটা মানে দুঃখজনক পরিণতি হয়েছে সেটার মধ্যে দিয়ে। দ্য ডেথ অফ দ্য ইয়াং সোলজার হু সিমস টু বি স্লিপিং পিসফুলি ইন দ্য ব্যাটলফিল্ড শার্পলি ব্রিংস আউট দ্য এক্সটেন্ট অফ ডিস্ট্রাকশন কজড বাই ওয়ার্ক। এখানে যে সৈনিক বলা হয়েছে যে সৈনিক শান্তিতে ঘুমিয়ে রয়েছে, তার মাধ্যমে কিন্তু আসলে যুদ্ধের যে ভয়ঙ্কর পরিণতি, একটা ডিস্ট্রাকটিভ যে একটা ফল, সেটাই বর্ণনা করা হয়েছে। বাই জাক্সটাপোজিং দ্য ডেড সোলজার এগেনস্ট বিউটিফুল ন্যাচারাল সিনারি, দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে দ্যাট নেচার ইজ নট মাচ অ্যাফেক্টেড বাই
ever, but human beings certainly become its worst victims. তাহলে কবি দুটো দুটো ঘটনাকে, দুটো জিনিসকে পাশাপাশি, মানে দুটো বিপরীত জিনিসকে পাশাপাশি রেখেছেন। একটা হচ্ছে সৈনিক, মৃত সৈনিক, আর একটা হচ্ছে সুন্দর প্রাকৃতিক সিনারি। তো এই দুটোকে পাশাপাশি রেখে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধের ফলে প্রকৃতির কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু মানুষের, হিউম্যান বিইংয়ের অনেক বড় ক্ষতি হয়ে যায়। যুদ্ধের সব থেকে বড় ভিকটিম, সব থেকে খারাপ ভিকটিম হচ্ছে এই মানুষই, মানে আমরা হিউম্যান বিইংরাই। তো বুঝতে পারছো এখানে এই কবিতায় কবির যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে। তো এভাবে তোমরা লিখতে পারো এই প্রশ্নের উত্তরটা। খুব ভালো করে একবার দেখে নাও, আর তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো। যদি তোমরা ড্রামা থেকে বড় প্রশ্নের সাজেশন পেতে দাও, তাহলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক শেয়ার চাই। বেশি লাইক শেয়ার হলে তবেই আমি ড্রামা প্রশ্ন নিয়ে আসবো। তো তোমাদের প্রোজটা তোমরা অনেকেই পছন্দ করেছো এবং শেয়ার করেছো, লাইকও করেছো, তার জন্যই আমি পোয়েম থেকে সাজেশন নিয়ে এসেছি। তো অবশ্যই ড্রামা সাজেশনও আনবো, তার জন্য একটু শেয়ার করে দাও। আর প্রোজের সাজেশন যদি না দেখে থাকো, তাহলে সেই প্রোজের যে প্লেলিস্টের লিঙ্ক, সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও এমসিকিউ, এসিকিউ, গ্রামার, আনসিন সবারই লিঙ্ক দেওয়া হয়েছে, সেগুলো দেখে নাও এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। নেক্সট প্রশ্ন 2018-তে পড়েছে, খুব ইম্পর্টেন্ট। হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে? যুদ্ধের ব্যর্থতাকে কিভাবে কবি তার কবিতার মধ্যে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার মধ্যে বর্ণনা করেছেন, আর তিনি কি মেসেজ দিয়েছেন এই কবিতার মাধ্যমে। প্রথম যে পার্ট 4 নাম্বার আছে, তাতে উত্তরটা লিখবে, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডিলস উইথ দ্য ট্র্যাজেডি অফ ওয়ার। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি যুদ্ধের যে ট্র্যাজিক দিকটা, সেটা বর্ণনা করেছে এই কবিতায়। দেয়ার ইজ এ ডাইরেক্ট রেফারেন্স অফ ওয়ার, এখানে যুদ্ধের সরাসরি বর্ণনা রয়েছে। দ্য ইয়াং সোলজার হু ইজ দ্য ফোকাস অফ দ্য পোয়েম ইজ দ্য ভিকটিম অফ ওয়ার। যে যুবক সৈন্য এই কবিতার মূল লক্ষ্য বা মূল ফোকাস, সে কিন্তু আসলে যুদ্ধের একটি পরিণতি। Though he seems to be asleep in the valley peacefully, but he is dead. যদিও বা সে শান্তিপূর্ণভাবে শুয়ে রয়েছে, কিন্তু সে আসলে মৃত। Yes, it is an anti-war poem of deep pathos suggestive of horrors and destruction of wars. হ্যাঁ, এটা হচ্ছে একটি যুদ্ধবিরোধী কবিতা। যে এই কবিতার মধ্যে দিয়ে যুদ্ধের যে ভয়ঙ্কর ক্ষতিকর দিকটা, সেটা বর্ণনা করা হয়েছে। There is a pity and sympathy for the premature loss of life in combat. সেখানে একটি দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সিম্প্যাথি প্রকাশ করা হয়েছে, যে যুদ্ধের ফলে কিভাবে অপরিণত প্রাণগুলো নষ্ট হয়ে যায়। দ্য ওয়ার হ্যাজ স্ন্যাচড হিজ ড্রিমস অ্যান্ড হোপস। যুদ্ধ তার সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছে। ওয়ার গিভস নাথিং বাট টেক্স এ লট। যুদ্ধ আমাদের কিছুই দেয় না, শুধুমাত্র কেড়ে নেয়। ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দিস পোয়েম। এইভাবে কবি তার যুদ্ধের এই কবিতার মধ্যে দিয়ে যুদ্ধের ব্যর্থতাকে তুলে ধরেছেন। এর পরের প্রশ্ন হচ্ছে, কবি কি মেসেজ দিয়েছেন এই কবিতার মাধ্যমে। উত্তর লিখবে, দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে এ গ্রেট মেসেজ বাই দ্য পোয়েম দ্যাট ওয়ার ইজ নট এ ম্যাটার অফ জয় অ্যান্ড গ্লোরি বাট ফিউটিলিটি অ্যান্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ কিন্তু কোনো আনন্দের বিষয় বা গৌরব করার মতো বিষয় নয়। এটা আসলে আমাদের জন্য, মানে মানব সভ্যতার জন্য একটি সাফারিংস বা শুধুমাত্র ক্ষতিই করে মানব সভ্যতার। দিস ব্রুটালিটি and meaninglessness slaughters by the name of war should be stopped. যুদ্ধের নামে এইভাবে প্রাণ নেওয়া এবং হত্যা করা অবশ্যই বন্ধ করা উচিত। এই মেসেজই কবি দিয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। বুঝতে পারলে নিশ্চয়ই, একবার ভালো করে দেখে নাও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা থেকে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর যে প্রশ্নটা আমি করালাম 2018-তে পড়েছিল, তার জন্য তোমাদের এবছরের ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট যে প্রশ্নটা 5 নম্বর, সেটা হচ্ছে, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট হু স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার। কার হাসির কথা বলা হয়েছে? ওয়াই ইজ দ্য স্মাইল কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। কেন তার হাসিটা একটি বাচ্চার হাসির সাথে তুলনা করা হচ্ছে? হাউ ডাজ নেচার টেক্স কেয়ার অফ হিম। কীভাবে প্রকৃতি তার কেয়ার করবে? এই প্রশ্নটা 1+3+2 2019-এ পড়েছে, 2022-এ পড়েছে, 2020-তে পড়েছে, 2023-এও এই পার্টটা পড়েছে, শুধু এই যে নেচার কিভাবে তার কেয়ার করবে। তো দেখতে পাচ্ছ কতবার পড়েছে প্রশ্নটা। তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আমি বলছি 6 নাম্বারের 6 মার্কের যে প্রশ্নগুলো, যেগুলো আলোচনা করছি কবিতা থেকে, সেইগুলো কিন্তু সব কটা করবে, একটাও বাদ দিও না, তাহলেই কিন্তু বাদ পড়ে যাবে। রিস্ক নিও না, যে কোনো দুটো তো কবিতা করতে হবে, তো যে কোনো দুটো কবিতা থেকে যে প্রশ্নগুলো বলছে সব কটা করবে, দেখবে কমন পাবে। আর বাদ যদি দিয়ে করে যাও নিজে, আবার এর থেকে যদি এর ওপর সাজেশন করো, তাহলে মুশকিল, কমন পাবে কি পাবে না আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না।
ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন, হু স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, এখানে কার হাসির কথা বলা হয়েছে? উত্তর লিখবে দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইন আর্থার রিমবাউন্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ বিং রেফার টু হিয়ার। এখানে আর্থার রিমবাউন্ডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ওই যুবক সৈনিকের হাসির কথা বলা হয়েছে। এবার হচ্ছে তার হাসিটা কেন ওই ইনফ্যান্টের হাসির সাথে তুলনা করা হয়েছে। এখানে 3 নাম্বার আছে, তো এক্ষেত্রে একটু বড় করে লিখতে হবে। উত্তর লিখবে দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্ট বিকজ দ্য স্মাইল ওয়াজ ইনোসেন্ট, পিওর, জেন্টাল অ্যান্ড উইদাউট গাইল। তাহলে একটি নিষ্পাপ শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে, কারণ তার হাসিটাও ছিল ওই নিষ্পাপ শিশুর মতো একেবারে নিষ্পাপ, পিওর, জেন্টাল এবং কোনো প্রকার ছলনাহীন। The peace he is enjoying makes his smile as innocent as of a child. যে শান্তিতে সে এনজয় করছে সেই শান্তি কিন্তু তার হাসিটাকে এত নিষ্পাপ শিশুর হাসির মতো বানিয়েছে। Just like an infant, the realm of a dead person is also situated well beyond the earthly consideration. একটা শিশুর কাছে যেরকম মানে পার্থিব জিনিসপত্র এতটা বেশি গুরুত্ব পায় না, ঠিক সেইভাবে একটা মৃত ব্যক্তির কাছেও সেই সমস্ত কিছুই গুরুত্বহীন। সো দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ইনোসেন্ট জাস্ট লাইক এ স্মাইল অফ এন ইনফ্যান্ট। সেই জন্য ওই সৈনিকের হাসিটাও ইনোসেন্ট চাইল্ডের মতো একেবারেই ইনোসেন্ট। এর পরের প্রশ্ন ছিল কিভাবে নেচার তার খেয়াল রাখবে। এটা 2023 মানে আগের বছরেও এই পার্টটা, শুধুমাত্র পার্টিকুলারলি এই পার্টটা পড়েছে, তার সাথে আর একটা প্রশ্ন জুড়ে দিয়েছে, আমি দেখাবো তোমাদের। তো এই পার্টটাই পড়েছে। উত্তর লিখবে নেচার টেক্স এ গ্রেট কেয়ার অফ হিজ রেস্ট, হিজ পিলো মেড অফ ফার্ন আন্ডার দ্য হেড গিভস হিজ কমফর্ট। প্রকৃতি তার খুব সুন্দরভাবে গুরুত্ব মানে কেয়ার করছে, তার মাথায় যে পিলোটা আছে সেটা ফার্নের তৈরি, যেটা তাকে কমফর্ট দিচ্ছে। The green sun-soaked undergrowth serves as a soft bed of the soldier. সবুজ ঘাস যেটা একেবারে সূর্যের আলোয় স্নিত, সূর্যের উত্তাপে সিক্ত, সেটা তার একটি সফট বিছানা হিসেবে কাজ করছে। সানরাইজ ফ্রম মাউন্টেন টপ কিপস হিম ওয়ার্ম, মাউন্টেন টপ থেকে বা একেবারে পাহাড়ের ওপর থেকে যে সূর্যের রশ্মি পড়ছে সেটা তাকে উষ্ণ রেখেছে। অ্যান্ড ইনসেক্টস ডু নট বদার টু ডিস্টার্ব হিজ স্লিপ, এবং মানে পতঙ্গদেরও বলা হচ্ছে তার ঘুমকে বিরক্ত না করতে। তো এইভাবে প্রকৃতি তার খেয়াল রেখেছে। তো আশা করি বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পড়েছে, দেখে নাও একবার ভালো করে। এবারে দেখো আর একটি প্রশ্ন ইম্পর্টেন্ট, 2020-তে পড়েছে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট অ্যান্ড হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্ব বাই দ্য ইনসেক্টস। কে রেস্ট করছে, কোথায় রেস্ট করছে, কেন তার রেস্টটা ইনসেক্টরা বা পতঙ্গরা ডিস্টার্ব করতে পারছে না। প্রথম প্রশ্ন, কে রেস্ট করছে? উত্তর হবে দ্য ইয়াং সোলজার হু ইজ দ্য ভিকটিম অফ ওয়ার ইন আর্থার রিমবাউন্ডস পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রেস্টস। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যেটা আর্থার রিমবাউন্ডের লেখা, সেই কবিতার যে মৃত সৈনিক সেই রেস্ট করছে। এই যে ছোট ছোট প্রশ্নগুলো মানে ব্রড কোশ্চেনের সাথে যে পার্টভাবে ছোট ছোট প্রশ্নগুলো আছে, সেগুলো যদি এসে কেউ ঠিক করে করে, ভালো করে করে, তাহলে সে এমনি লিখতে পারবে, এখানে তো মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াই ইজ ইজ রেস্ট নট আচ্ছা, কোথায় রেস্ট করছে? উত্তর লিখবে দ্য সোলজার রেস্ট পিসফুলি অ্যামিডেস্ট এ স্মল গ্রিন ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন। পাহাড়ে ঘেরা একটি সবুজ উপত্যকার মধ্যে সৈনিক রেস্ট করছে। হি লাইজ অন দ্য হেভি আন্ডারগ্রোথ দ্যাট সার্ভস অ্যাজ এ সফট বেড। মানে পুরো একেবারে সবুজ ঘাসের একটি বিছানার ওপর শুয়ে রয়েছে, যেটা তার নরম বিছানার মতো কাজ করছে। মানে সবুজ ঘাস জন্মে রয়েছে, প্রচুর পরিমাণে ঘাস এই উপত্যকার মধ্যে জন্মেছে, সেই ঘাসের ওপরে সৈনিকটি শুয়ে আছে। এবার হচ্ছে তার রেস্ট কেন পতঙ্গরা ডিস্টার্ব করতে পারছে না। এর উত্তর হয়ে যাবে দ্য ইনসেক্টস আর হোভারিং ওভার দ্য বুশেস। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বিভিন্ন পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে। দে আর মেকিং হামিং সাউন্ডস হোয়াইল ফ্লাইং অ্যারাউন্ড দ্য ইয়াং সোলজার। তারা যখন সৈনিকের চারপাশে ঘুরছে তখন একটা গুনগুন আওয়াজ করছে। বাট দে আর হামিং সাউন্ড ক্যান নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার বিকজ দ্য সোলজার এনজয়স দ্য ইটার্নাল রেস্ট অফ হিজ লাইফ কজড বাই ডেথ। কারণ কিন্তু তাদের এই গুঞ্জন কবি না, সৈনিকের ঘুমকে বিরক্ত করতে পারবে না, কারণ এখন সৈনিক চিরন্তন ঘুমিয়ে রয়েছে, কারণ তার চিরন্তন কারণ হচ্ছে সে এখন মৃত। নো ইনসেক্ট হ্যাজ এনি পাওয়ার টু ব্রেক হিজ ইটার্নাল স্লিপ। কোনো পতঙ্গরই এত ক্ষমতা নেই যে তার চিরন্তন ঘুম ভাঙিয়ে দেবে। ওয়ার হ্যাজ টেকেন অ্যাওয়ে হিজ লাইফ। যুদ্ধ তার জীবন কেড়ে নিয়েছে, এই জন্যই পতঙ্গরা তাকে বিরক্ত করতে পারবে না। তো এই ছিল উত্তরটা, খুব ভালো করে একবার দেখে নাও। 2020-তে এটা পড়েছিল, খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখো 2023-এ যে প্রশ্নটা পড়েছিল, একটু আগেই বললাম যে 2020 প্রশ্নটাকে একটু 2019 আর 2022-এর প্রশ্নের একটি পার্ট এখানে তুলে দেওয়া হয়েছে। তো যেটা এক্ষুনি বলছিলাম যে এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ ডেসক্রাইবস দ্য প্লেস হোয়ার দ্য সোলজার লাইজ। যেখানে সৈনিক ঘুমিয়ে রয়েছে সেই জায়গাটার বর্ণনা করো। হোয়াই ডাজ হি লাই ওপেন মাউথ, কেন মুখ হাঁ করে শুয়ে রয়েছে। হু টেক্স কেয়ার অফ হিম অ্যান্ড হাউ, কে কীভাবে তার যত্ন নিচ্ছে।
যে এই প্রশ্নটা, হু টেক্স কেয়ার অফ হিম অ্যান্ড হাউ, এটা কিন্তু এর আগের একটা প্রশ্নতে ছিল এই অংশটা, সেটাই তুলে দিয়েছে। দেখো কিভাবে দুটো প্রশ্নকে জুড়ে দিয়ে করেছে আর কি। তো এখানে প্রথম প্রশ্ন ছিল যে যেখানে শুয়ে আছে সৈনিক সেই জায়গাটার বর্ণনা দাও। তাহলে যে ভ্যালির মধ্যে শুয়েছিল তো ভ্যালিটার বর্ণনা দিতে হবে। উত্তর লিখবে, দ্য সোলজার লাইজ ওপেন মাউথ ইন এ গ্রিন ভ্যালি ওয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ লিভিং বিহাইন্ড এ সিলভার ট্রেল অফ দ্য অন দ্য গ্রাস। একটি সবুজ উপত্যকার মধ্যে শুয়ে আছে যেখান দিয়ে একটা ধীর গতিতে একটি ঝর্ণা বয়ে চলেছে এবং যেন দেখে মনে হচ্ছে ঝর্ণাটা একটা রূপলি ফিতের মতো ছড়িয়ে রেখেছে মানে ওই গ্রাসের ওপর বা ঘাসের ওপর। দ্য গ্লিটারিং রেজ অফ দ্য সান ফলিং অন দ্য মাউন্টেন টপ স্ট্রিম লুক আইডলিক। যে সূর্যের রশ্মি পাহাড়ের চূড়া থেকে পড়ছে সেটা দেখে একেবারে খুবই রম্য মনে হচ্ছে। দ্য সান সোকড আর্ট অফ দ্য ভ্যালি এনলাইভেড বাই দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য হামিং ইনসেক্টস। সূর্যের আলোতে স্নিগ্ধ যে উপত্যকা সেটা আরও বেশি জীবন্ত হয়ে উঠেছে ফুল এবং গুঞ্জনরত পতঙ্গদের দ্বারা। তো এটা হচ্ছে ভ্যালিটার বর্ণনা। এবার হচ্ছে কেন ওপেন মাউথ, কেন শরীরটা মুখ হাঁ করে শুয়ে আছে কেন? উত্তর লিখবে, হি লাইজ ওপেন মাউথ বিকজ হি ইজ ডেড। সে মুখ হাঁ করে শুয়ে আছে কারণ সে এখন মৃত। এবার হচ্ছে হু টেক্স কেয়ার অফ হিম, হ্যাঁ কে কার যত্ন নিচ্ছে এবং কিভাবে যত্ন নিচ্ছে, কে যত্ন নিচ্ছে কিভাবে যত্ন নিচ্ছে, এটা এক্ষুনি বলেছি এর আগের প্রশ্নটাতেই, তাও আর একবার বলে দিচ্ছে। দেখো, নেচার টেক্স এ গ্রেট কেয়ার অফ দ্য সোলজার, প্রকৃতির সৈনিকের মানে খেয়াল রাখছে। দ্য পিলো মেড অফ ফার্ন আন্ডার হিজ হেড গিভস হিম কমফর্ট। দ্য green sun-soaked undergrowth serves as a soft bed of the soldier. Sunrays from mountain top keeps him warm and the insects do not bother to disturb his sleep. তাহলে কিভাবে প্রকৃতি তার খেয়াল রাখছে? প্রকৃতি তাকে একটি পিলো দিয়েছে যেটা হচ্ছে ফার্ন গাছের তৈরি, একটা নরম বিছানা দিয়েছে যে বিছানাটা হচ্ছে সবুজ ঘাস দিয়ে তৈরি। তার চারপাশে রয়েছে সূর্যের মানে তার চারপাশে ঘেরা মানে উপত্যকা, চারপাশে যে মাউন্টেন আছে পাহাড় আছে সেখান থেকে কি পড়ছে, সূর্যের আলো এসে পড়ছে যেটা তাকে উষ্ণ রেখেছে এবং পতঙ্গরাও কিন্তু তাকে তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারছে না। তো এইভাবেই প্রকৃতি তার খেয়াল রেখেছে। দেখেছো কীরকম প্রশ্নগুলো রিপিট হচ্ছে? যদি আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো যদি করো তাহলে অবশ্যই কমন পাবে। খুব ভালো করে করো, কিন্তু একটাও প্রশ্ন বাদ দেবে না। যেগুলো বলছে সেগুলো সব কটা করতে হবে তবেই কমন পাবে, এর থেকে বাদ দিয়ে করলে কিন্তু কমন পেতে পারবে না, ঠিক আছে? তো খুব ভালো করে দেখো। আর তোমাদেরকে আবারও বলছি, তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। শেয়ার এবং লাইক যদি হয় তবেই আমি ড্রামার প্রশ্ন নিয়ে আসবো, না হলে কিন্তু আমি আনবো না। তো খুব ভালো করে দেখো। যদি প্রোজ থেকে সাজেশন যেটা দিয়েছে সেটা না দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে আছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে পোয়েম। যারা চাইছো যে স্যালাই কম্পেয়ার ডি থেকে প্রশ্ন অ্যাটেন্ড করবে তাদের জন্য এবার সাজেশন দেবো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বা সনেট নাম্বার 18 থেকে যদি কেউ প্রশ্ন অ্যাটেন্ড করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটা প্রথমেই করতে হবে, যেটা 2015 সালে পড়েছে, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মেন্ট বাই ইটার্নাল সামার, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, 1 + 1 + 4। 2015-তে পড়েছে। তাহলে প্রথমে হচ্ছে পোয়েট কে? পোয়েট হচ্ছে দ্য পোয়েট ইজ এয়ার উইলিয়াম শেক্সপিয়ার। এবারে হচ্ছে ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে, এটা তো এসএকিউতেও ছিল, নিশ্চয়ই তোমরা পারবে। উত্তর লিখবে, দ্য এভারলাস্টিং ইউথফুলনেস অ্যান্ড দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ রেফার টু হিয়ার অ্যাজ ইটার্নাল সামার। ইটার্নাল সামার বলতে এখানে বোঝানো হয়েছে কবির যে বন্ধু, তার বন্ধুর যে ইউথফুলনেস, তার বন্ধুর যে যুবক সত্তা এবং তার সৌন্দর্য, তাকেই বলা হয়েছে ইটার্নাল সামার। এবারে 3 নম্বর প্রশ্ন, যে দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, শ্যাল নট এন্ড বা শেষ, তোমার যে সৌন্দর্য সেটা কখনোই শেষ হবে না, এই লাইনের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? এটার 4 নাম্বার আছে, তো এভাবে লিখবে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট সামার ইজ আনডাউটেবলি বিউটিফুল। কবির মতে গ্রীষ্ম তো অবশ্যই খুব সুন্দর। হিজ ওপিনিয়ন ইজ দ্যাট দ্য অল বিউটিফুল অবজেক্টস অফ নেচার আর সাবজেক্ট টু ডিকে অ্যান্ড চেঞ্জ। তার মতে প্রকৃতির যে সমস্ত জিনিস খুব সুন্দর সেটা কিন্তু কালের সাথে সাথে, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়। সো দ্য বিউটি অফ দ্য সামার অলসো লুজেস ইটস বিউটি উইথ দ্য প্যাসেজেস অফ টাইম। সেই জন্য গ্রীষ্মকালে যে সৌন্দর্য সেটাও কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাবে। বাট হিজ বিলাভেড ফ্রেন্ডস বিউটি উইল লিভ ফর এভার ইন দ্য ইটার্নাল লাইন্স অফ হিজ পোয়েম। কিন্তু তার যে বন্ধু, সেই বন্ধুর সৌন্দর্য তার এই কবিতার চিরন্তন লাইনের মধ্যে দিয়ে বেঁচে থাকবে। Nothing can steal away his summer for defile his sublimity that his friend is possessed of. কেউই তার কবির যে বন্ধুর সৌন্দর্য সেটা কেড়ে নিতে পারবে না। His friend will
রিমেইন বিউটিফুল ফর এভার, তার বন্ধু সারা জীবন সুন্দর থাকবে। হিয়ার দ্য পোয়েট ওয়ান্টস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড থ্রু হিজ ভার্স, এখানে কবি তার বন্ধুর সৌন্দর্যকে তার কবিতার মধ্যে দিয়ে ইমর্টাল করতে চেয়েছেন, অমর করতে চেয়েছেন। তো বুঝতে পারলেন নিশ্চয়ই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা যদি আসে, এটা অ্যাটেন্ড করলেও নাম্বার ভালো পাবে, কারণ এটা পার্ট পার্ট করে দেওয়া হয়েছে প্রশ্নটা। নেক্সট যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে ইন সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18-এ কবি কীভাবে তার বন্ধু সৌন্দর্যের সাথে গ্রীষ্মের সৌন্দর্যের তুলনা করেছেন। 2016-তে পড়েছে, দেখো এভাবে লিখবে, শেক্সপিয়ার ইন হিজ সনেট নাম্বার 18 কম্পেয়ার্স দ্য বিউটি অফ এ ইয়াং ম্যান হিজ ফ্রেন্ড টু দ্য ডে অফ এ সামার। সো সনেট নাম্বার 18-এ কবি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের সৌন্দর্যের সাথে তুলনা করেছে, বাট হি ইজ নট শিওর অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দিস কম্প্যারিজন। কিন্তু এই তুলনা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে কবির মধ্যে ডাউট আছে। বিকজ দ্য বিউটি অফ দ্য সামার ডে ইজ অবজেক্ট টু চেঞ্জ, কারণ গ্রীষ্মের সৌন্দর্য পরিবর্তিত হয়। ইন সামার দ্য সুইট বার্ডস আর সেকেন্ড বাই দ্য রাফ উইন্ডস, গ্রীষ্মকালে ছোট ছোট যে সুন্দর ফুলের কুড়িগুলো সেগুলো ঝোড়ো বাতাসে দোলায় লাগে এবং ঝরে পড়ে। দ্য সান সাইন্স ব্রাইটলি বাট সামটাইমস দ্য গোল্ড কমপ্লেকশন ইজ ডিমড বাই দ্য ক্লাউড, সূর্য এখানে উজ্জ্বলভাবে কিরণ দেয়, কিন্তু কিছু কিছু সময় সূর্যের যে সোনালি আভা সেটাও নিষ্প্রভ হয়ে যায় মেঘের দ্বারা। দ্য ডিউরেশন অফ দ্য সামার ইজ ভেরি শর্ট অ্যান্ড সামার্স বিউটি সেলফেড, গ্রীষ্মের যে ডিউরেশন বা গ্রীষ্মের যে কতটা স্থায়িত্ব সেটা কিন্তু খুবই ছোট, মানে গ্রীষ্মের স্থায়িত্ব ছোট, মানে গ্রীষ্ম ক্ষণস্থায়ী, এবং গ্রীষ্মের যে সৌন্দর্য সেটাও কিন্তু ফেড হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। বাট অন দ্য আদার হ্যান্ড, কিন্তু উল্টো দিকে, দ্য পোয়েটস ইয়াং ফ্রেন্ড মোর লাভলি অ্যান্ড টেম্পারেট, কবির যে যুবক বন্ধু সে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি টেম্পারেট। দ্য পোয়েট কনফার্মস দ্য ডেথলেস এক্সিস্টেন্স অফ হিজ ফ্রেন্ড থ্রু হিজ ইমর্টাল ভার্স, কবি এখানে কনফার্ম করেছেন, মানে একেবারে জোর দিয়ে বলেছেন যে কবির বন্ধুর সৌন্দর্য তার যে কবিতার যে অমর লাইন, সেই অমর লাইনের মধ্যে দিয়ে তার সৌন্দর্য চিরন্তন হয়ে থেকে যাবে। হুইচ ওভারকামস দ্য মাইটি ক্লাচেস অফ টাইম, তার যে কবিতার চিরন্তন লাইন সেটা কিন্তু সময়ের যে থাবা, সেই থাবাকে ওভারকাম করতে পারবে। হিজ ফ্রেন্ডস বিউটি ইজ ইমর্টাল, তার বন্ধুর সৌন্দর্য অমর বা চিরন্তন। তো এইভাবে কবি কম্পেয়ার করেছেন তার বন্ধুর সৌন্দর্যের সাথে গ্রীষ্মের সৌন্দর্যকে। খুবই ইম্পর্টেন্ট, 2016-তে পড়েছিল, খুব ভালো করে দেখে নাও। এবারে দেখো নেক্সট যে প্রশ্ন 2017-তে পড়েছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফিট নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার টু হিয়ার। এখানে কার ইটার্নাল সামারের কথা বলা হয়েছে নিশ্চয়ই পারবে। দ্য ইটার্নাল সামার অফ দ্য শেক্সপিয়ার ফ্রেন্ড ইজ বিং রেফার টু হিয়ার, এখানে শেক্সপিয়ারের বন্ধুর চিরন্তন সৌন্দর্যের কথা বলা হয়েছে। তারপরে এর সাথে যে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে। অ্যান্সার হবে, দ্য ফ্রেজ ইটার্নাল সামার রেফার্স টু দ্য এভারলাস্টিং বিউটি অফ এ ইয়াং ম্যান উইচ উইল নেভার বি অ্যাফেক্টেড বাই দ্য র্যাভেজেস অফ টাইম। ইটার্নাল সামার বলতে ওই যে চিরন্তন যে সৌন্দর্য কবির বন্ধুর, সেই সৌন্দর্যের কথা বলা হয়েছে, যে সৌন্দর্য সময়ের সাথে সাথে ধ্বংস হবে না। ইন রিয়েলিটি অল বিউটি ফেডস অ্যাওয়ে বাট দ্য ইয়াং ম্যানস বিউটি উইল বি ইমর্টালাইজ থ্রু পোয়েট্রি। আসলে বাস্তবে কিন্তু সমস্ত সুন্দর জিনিসই তার সৌন্দর্য হারায়, কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা চিরকাল অমর হয়ে থাকবে তার কবিতার মধ্যে দিয়ে। এবার 3 নম্বর প্রশ্ন, হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার শেষে কবি কি কনক্লুশনে পৌঁছেছেন। এটা 3 নাম্বার আছে। এই দেখো এই প্রশ্নটা 2017-তে পড়েছে, খুবই ইম্পর্টেন্ট। তো এইটার উত্তর লিখবে কিভাবে, কোন কনক্লুশনে কবি শেষে পৌঁছেছেন। উত্তর হয়ে যাবে, দ্য এন্ডিং অফ দ্য পোয়েম ইজ অপটিমিস্টিক, কবিতার যে শেষটা সেটা খুবই অপটিমিস্টিক, মানে আশাব্যঞ্জক। দ্য পোয়েট ওয়ান্টস টু পারভার্স হিজ ফ্রেন্ডস বিউটি বাই গোয়িং এগেনস্ট নেচার্স প্রিজার্ভ হিজ ফ্রেন্ডস বিউটি বাই গোয়িং এগেনস্ট নেচার চেঞ্জিং কোর্স, কবি প্রকৃতির যে চেঞ্জিং কোর্স, মানে প্রকৃতির সাথে সমস্ত জিনিসের যে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সেই ঘটনার এগেনস্টে গিয়ে কবি তার বন্ধু সৌন্দর্যকে সংরক্ষণ করতে চেয়েছেন। হি উড ক্যাপচার দ্য ইয়াং ম্যানস বিউটি ইন হিজ পোয়েট্রি হুইচ উইল রিড বাই জেনারেশনস টু কাম, তিনি তার তার সৌন্দর্যকে, মানে কবি তার বন্ধুর সৌন্দর্যকে তার কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন এবং ক্যাপচার করতে চেয়েছেন, যে কবিতা সারা জীবন, যে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনে পড়া হবে। সো লং অ্যাজ human race will exist in this earth, these immortal lines will remain, and the poem and the people will learn about this man's beauty by reading his sonnet. যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে ততদিন পর্যন্ত এই কবিতা পড়া হবে, এবং এই কবিতা পড়ার মাধ্যমে অন্য মানুষরাও জানতে পারবে যে কবির বন্ধু কতটা সুন্দর ছিল।
তাহলে এই সনেট যতদিন মানুষ পড়বে ততদিন কবির বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে। যেরকম দেখো আজ আমরা এই কবিতাটা পড়ছি, জানতে পারছি যে কবির বন্ধু কতটা সুন্দর ছিল। তো কবির বন্ধু তো এখন মারা গেছে, তার সৌন্দর্য শেষ হয়ে গেছে, কিন্তু তার সৌন্দর্য আজও বেঁচে আছে এই কবিতার লাইনের মধ্যে দিয়ে। তো যতকাল মানুষ থাকবে, যতকাল এই সনেট পড়া হবে, ততকাল তার বন্ধুর সৌন্দর্য পৃথিবীতে বেঁচে থাকবে। তাহলে এভাবেই কবিতার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রেখেছেন এবং একটা আশাবাদী মনোভাব প্রকাশ পেয়েছে কবিতার শেষে। তো এভাবেই তোমরা এটা লিখতে পারো। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে একবার দেখে নাও। তোমরা এই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দাও। আর আগের যে ভিডিওটা দিয়েছি প্রোজের সাজেশন, সেটা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এভাবে তোমাদের জন্য আমি আরও ভিডিও আনতে থাকবো তোমাদের পরীক্ষার আগে, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে চলে আসবো পরবর্তী প্রশ্নে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড? কোন কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে? হু ইজ দ্য পোয়েট? কবিকে। ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, এই লাইনের মানেটা সংক্ষেপে বলো। হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড বিউটি, কিভাবে কবি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখবে বলে বর্ণনা করেছে। এটা 2018তেও পড়েছে, 2022এও পড়েছে। এই প্রশ্নটা কিন্তু অ্যাটেন্ড করা বুদ্ধিমানের কাজ হবে, কারণ দেখো 4টে পার্টে প্রশ্নটা আছে, মানে ভাগ ভাগ করে নাম্বার আছে। তো এক্ষেত্রে নাম্বার তোমাদের স্কোর করা অনেকটা সহজ হবে। তো প্রথমে দেখে নাও কোন কবিতার লাইন এটা, নিশ্চয়ই বুঝতে পারছো। দ্য লাইন ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এই লাইনটা নেওয়া হয়েছে শেক্সপিয়ারের 18 নম্বর সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে। কবিকে তো শেক্সপিয়ার আগেই বলে দিলাম, তার লিখবে দ্য পোয়েট ইজ উইলিয়াম শেক্সপিয়ার। এবারে হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, এই লাইনের মানেটা সংক্ষেপে বলো। তো এই লাইনের কি বলা হয়েছে? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। তো এই লাইনের মানে হচ্ছে থ্রু দ্য কোটেড লাইন দ্য পোয়েট কনভেজ দ্য মেসেজ দ্যাট এভরি মর্টাল অবজেক্টস অফ নেচার উড লুজ ইটস বিউটি আইদার বাই চান্স অর বাই নেচার চেঞ্জিং কোর্স। তাহলে এই কবিতা, এই লাইনে কবি বলেছেন যে কোনো পার্থিব বস্তু সে তার সৌন্দর্য হারায় সময়ের সাথে সাথে, হয় সময়ের সাথে কিংবা বাই চান্স। ইট ইজ প্রিডেস্টিন্ড, এটা কিন্তু প্রথম থেকে ঠিক করাই রয়েছে। এটা নিয়ে মানে পূর্ব থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে জিনিস সুন্দর বা যে এই পৃথিবীর যা কিছু বস্তু রয়েছে সবাই কিন্তু আজ হয়তো সুন্দর, কাল আর সুন্দর থাকবে না। এভরি অবজেক্ট অর পার্সন আন্ডারগোজ এ ডিক্লাইন ইন বিউটি উইথ দ্য প্যাসেজেস অফ টাইম, যে কোনো সুন্দর জিনিস সময়ের সাথে সাথে তার সৌন্দর্য হারিয়ে ফেলে। সো নাথিং ইজ পার্মানেন্ট ইন নেচার, তাই প্রকৃতির মধ্যে কোনো কিছুই পার্মানেন্ট নয়, কোনো কিছুই স্থায়ী নয়, এটাই বোঝানো হয়েছে। এবার 3 নম্বর যে প্রশ্ন ছিল যে হাউ ডাজ দ্য পোয়েট প্রমিস টু ইমর্টালাইজ হিজ ফ্রেন্ড বিউটি, কিভাবে কবি কথা দিয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখবেন। উত্তর লিখবে দ্য পোয়েট প্রমিসেস দ্যাট দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল বি ইটারনালাইজড থ্রু দ্য পারপিচুয়াল লাইন্স অফ হিজ পোয়েট্রি। কবি এখানে প্রমিস করেছেন যে তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন হয়ে থাকবে তার কবিতার চিরন্তন লাইনের মধ্যে দিয়ে। আর্ট ইজ ইমর্টাল অ্যান্ড হেন্স হোয়েন এভার সামওয়ান রিডস দ্য পোয়েম হিজ ফ্রেন্ড উইল বি রিমেম্বার্ড অ্যান্ড দাস লাইভ ফর এভার। তিনি বলেছেন যে শিল্প কিন্তু ইমর্টাল, শিল্প অমর, এবং সেই জন্যই যতদিন মানুষ তার কবিতা পড়বে ততদিনই কবির বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে এবং কবির বন্ধুর সৌন্দর্যকে রিমেম্বার করা হবে, মনে করা হবে, ততদিন কবির বন্ধু বেঁচে থাকবে। এভাবেই কবির বন্ধুর সৌন্দর্য বেঁচে থাকবে তার কবিতার মধ্যে। মানে কবির বন্ধু তো একটি মানুষ, তো সেও হচ্ছে মর্টাল, সে তো সারা জীবন বাঁচবে না, কিন্তু তার সৌন্দর্য বেঁচে থাকবে তার এই কবিতার মধ্যে দিয়ে। ঠিক আছে, তো এভাবেই কবি প্রমিস করেছেন যে তার বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন করে রাখবেন। নেক্সট প্রশ্ন, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার টু অ্যাজ দাই। এখানে দাই বলতে কাকে বোঝানো হয়েছে? হোয়াট ইজ মেড বাই ইটারনাল সামার, ইটারনাল সামার বলতে কি বোঝানো হয়েছে? হোয়াই শ্যাল নট দ্য ইটারনাল সামার ফেড, কেন তার চিরন্তর গ্রীষ্ম ফেড হয়ে যাবে না বা হালকা বিবর্ণ হয়ে যাবে না। 1 + 1 + 4, এটা 2019-এ পড়েছে। তাকে উত্তর হবে দ্য ফ্রেন্ড অফ দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ইজ রেফার্ড টু অ্যাজ দাই। দাই বলতে এখানে উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধুকে বোঝানো হয়েছে। এবার হচ্ছে দ্য এভারলাস্টিং ইউথফুলনেস অ্যান্ড বিউটি অফ দ্য ফ্রেন্ড ইজ মেড বাই ইটারনাল সামার। ইটারনাল সামার বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুর যে ইউথফুলনেস এবং তার যে সৌন্দর্য। এটা আগে একটু আগে একটা প্রশ্নের মধ্যে ছিল এই প্রশ্নটা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, যে কেন তার ইটারনাল সামার বিবর্ণ হবে না। উত্তর লিখবে এভরি বিউটিফুল অবজেক্ট অফ নেচার ইজ সাবজেক্টেড টু ডিজেনারেশন। এই প্রকৃতির সমস্ত জিনিসই কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। বাট দ্য পোয়েট ইজ ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট দ্য ইটারনাল সামার অফ হিজ ফ্রেন্ড ইজ এভারলাস্টিং। কিন্তু কবি এ ব্যাপারে কনফিডেন্ট যে তার বন্ধুর সৌন্দর্য এভারলাস্টিং হবে। ডেথ উইল নেভার গ্র্যাভ হিজ বিলাভেড অর উইল ফেড হিজ গ্লোরি। মৃত্যু কখনোই তার ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না, মানে তার বন্ধুর সৌন্দর্যকে কেড়ে নিতে পারবে না বা তার গৌরবকে খণ্ডন করতে পারবে না।
The eternal lines composed by the poet will preserve his friend's beauty everlasting. যে কবিতার চিরন্তন লাইনগুলোর মধ্যে দিয়ে কবিতার বন্ধু সৌন্দর্য ব্যাখ্যা করেছেন সেই কবিতার লাইনগুলোই তাকে চিরকাল সুন্দর করে রাখবে. The poet predicted that his sonnet would be acclaimed forever so long men would live on the earth. কবি এটাও বলেছেন যে এই পৃথিবীতে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তার কবিতা পড়া হবে. In this way the poem would be read and his beloved friend will alive. এইভাবেই তার কবিতা যতদিন পড়া হবে তার বন্ধুও ততদিনই বেঁচে থাকবেন. তো এইভাবেই দ্য ইটারনাল সামার তাই জন্যই কবি বলেছেন যে তার বন্ধুর যে সৌন্দর্য সেটা কখনোই ফেড হবে না. তো আশা করি বুঝতে পেরেছে. সে ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন একই উত্তর প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে. তো কয়েকটা করলেই কিন্তু কমন পাবে. খুব ভালো করে প্রশ্নগুলো করো, দেখবে নিশ্চয়ই কমন পাবে. বারবার কিন্তু ভিডিওটা দেখতে থাকো, বারবার দেখলে বা বারবার শুনলে দেখবে অনেকটা তৈরি হয়ে যাবে. তো একটু বুঝিয়ে আমি তো তোমাদের প্রত্যেকটা লাইন বাংলায় মানে করে বুঝিয়ে দিচ্ছি. তো যদি তোমরা বারবার ভিডিওটা দেখো দেখবে তোমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না, নিজে থেকেই তৈরি হয়ে যাবে. চলে আসবো নেক্সট প্রশ্নে. হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? ঝোড়ো বাতাস কি করে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ? সামার্স লিজ বলতে কবি কি বুঝিয়েছেন? হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়ার টু দ্য সামার্স ডে? কীভাবে কবির বন্ধুর সৌন্দর্য সামারের সৌন্দর্যের থেকে বেশি সুপিরিয়ার? প্রথমে হচ্ছে দ্য রাফ উইন্ড সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের ফুলের কুড়িকে জড়িয়ে দিয়ে যায় বা নাড়া দিয়ে যায় রাফ উইন্ড. তারপর হচ্ছে বাই সামার্স লিজ দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার মিনস দ্য ডিউরেশন অফ সামার হুইচ ইজ শর্ট ইন পিরিয়ড. তাহলে সামার্স লিজ বলতে কবি উইলিয়াম শেক্সপিয়ার বুঝিয়েছেন গ্রীষ্ম কতটা স্থায়ী. তো এখানে বলা হয়েছে গ্রীষ্ম হলো ক্ষণস্থায়ী. তারপরে বলা হয়েছে যে কিভাবে কবির বন্ধুর সৌন্দর্যকে কবি সামারের সৌন্দর্য থেকে বেশি সুপিরিয়ার বলেছেন. উত্তর লিখবে দ্য পোয়েট বিলিভস দ্যাট দ্য ডিয়ার ফ্রেন্ড ইজ মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দ্যান দ্য সামার্স ডে. কবি বলেছেন যে তার বন্ধুর সৌন্দর্য অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি টেম্পারেট গ্রীষ্মের সৌন্দর্যের থেকেও. সামার ইজ হন্টেড বাই অকেশনাল রাফ উইন্ড. সামার শর্ট ইজ ইন ডিউরেশন অ্যান্ড অফেন সানস গোল্ড কমপ্লেকশন ইজ ডিমড. তিনি বলেছেন যে সূর্যের গ্রীষ্মের যে সৌন্দর্য সেটা মাঝে মাঝে হন্টেড হয় ঝোড়ো বাতাস দ্বারা. গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী এবং গ্রীষ্মকালে যে সূর্যের সোনালী আভা সেটাও মাঝে মাঝে নিষ্প্রভ হয়ে যায়. বাট হিজ ফ্রেন্ড বিউটি ইজ এভারলাস্টিং. কিন্তু তার বন্ধুর সৌন্দর্য চিরন্তন. দাস দ্য পোয়েট শোজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ সুপিরিয়ার টু দ্য সামার্স ডে. এইভাবেই কবি দেখিয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের সৌন্দর্যের থেকে অনেক বেশি সুপিরিয়ার. তো আশা করি বুঝতে পারলে কিভাবে কবি তার বন্ধুর সৌন্দর্যকে বেশি সুপিরিয়র করেছেন গ্রীষ্মের সৌন্দর্যের থেকেও. এটা 2020-তে পড়েছিল. খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো. আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো. যদি বেশি পরিমাণে লাইক শেয়ার হয় এই ভিডিওটা তাহলেই আমি ড্রামা থেকে ব্রড প্রশ্ন সাজেশন নিয়ে আসবো. এর পরের প্রশ্ন. সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি. হোয়াট ডাজ দিস রেফার টু? দিস বলতে কি বোঝানো হয়েছে? হু ইজ রেফার টু বাই দি বলতে কাকে বোঝানো হয়েছে? সো লং ইজ দিস এক্সপেক্টেড টু লিভ. হাউ লং ইজ দিস এক্সপেক্টেড লিভ? কতদিন সে দিস বেঁচে থাকবে? ইন হোয়াট ওয়ে ডাজ ইট গিভ লাইফ টু দ্য পার্সন? কিভাবে এটা ওই ব্যক্তিকে প্রাণ দেবে? তো এই প্রশ্নটা দেখো 1+1+2+2. এই প্রশ্নটা যদি আসে অবশ্যই অ্যাটেন্ড করবে, কারণ এখান থেকে এটা অ্যাটেন্ড করলে বেশি নাম্বার পাবে যেহেতু পার্ট করে আছে. তো প্রথমে হচ্ছে দিস বলতে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে দিস রেফার্স টু দ্য সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার. দিস বলতে এখানে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট শ্যাল আই কম্পেয়ার দিকে বোঝানো হয়েছে. এবার হচ্ছে দ্য ইয়াং ফ্রেন্ড অফ শেক্সপিয়ার ইজ রেফার টু বাই দি. আর দি বলতে বোঝানো হয়েছে শেক্সপিয়ারের যুবক বন্ধু. তারপরে হচ্ছে দিস এখানে কতদিন বেঁচে থাকবে? উত্তর হবে দিস মানে কবিতাটা, তাহলে উত্তর হয়ে যাবে দিস ইজ এক্সপেক্টেড টু লিভ ফর লং. এখানে দিস অনেক দিন ধরে বেঁচে থাকবে বলা হয়েছে. অ্যাকর্ডিং টু দ্য পোয়েট সো লং অ্যাজ ম্যান ক্যান সি অর ব্রিথ ইন দিস ওয়ার্ল্ড হিজ ভার্স উইল বি রিড. যতদিন এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে, ততদিন তার এই কবিতা পড়া হবে. এবার হচ্ছে কিভাবে এটা তার ওই ব্যক্তিকে প্রাণ দেবে, মানে কবিতার লাইনটা কিভাবে কবির বন্ধুকে প্রাণ দেবে. উত্তর লিখবে শেক্সপিয়ার ফিলস দ্যাট হিজ ফ্রেন্ড উইল স্টে বিউটিফুল ফর এভার ইন দ্য ইমর্টাল লাইন্স অফ হিজ পোয়েট্রি ডিসপাইট দ্য ক্রুয়েল বাউন্ডস অফ টাইম. তাহলে সময়ের যে নিষ্ঠুর থাবা সেটা কেউ ছাপিয়ে গিয়ে তার বন্ধুর সৌন্দর্য সারা জীবন বেঁচে থাকবে তার কবিতার এই অমর লাইনের মধ্যে দিয়ে. হি থিঙ্কস অ্যাজ লং অ্যাজ পিপল এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ক্যান সি উইথ দেয়ার ওপেন আইজ দে উইল রিড দিস সনেট. তাহলে কবি বলেছেন যে যতদিন পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে ততদিন তারা চোখে দেখতে পাবে, ততদিন পর্যন্ত তার এই কবিতা পড়া হবে. দ্য মোর পিপল উইল রিড দ্য মোর দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড উইল বি প্রেজড. যতই মানুষ এই কবিতা পড়বে ততই কিন্তু কবির যে বন্ধুর সৌন্দর্য সেটার আরও বেশি করে প্রশংসা পাবে.
হবে। অ্যান্ড দিস রিডিং গিভস লাইফ টু হিজ ফ্রেন্ড ফর অল টাইম ইন দিস মর্টাল ওয়ার্ল্ড। আর সেই যতবারই কবিতা পড়া হবে এবং যতদিনই কবিতাটা পড়া হবে ততদিন পর্যন্ত কবির বন্ধুর সৌন্দর্য এই পৃথিবীতে অমর হয়ে থেকে যাবে। আশা করি বুঝতে পারলে, খুবই ইম্পর্টেন্ট। 2020-তে পড়েছে, 2022-এ পড়েছে, মানে 2024-এর জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। আর এই প্রশ্নটা অ্যাটেন্ড করলে নাম্বারও খুব ভালো পাওয়া যাবে। তো খুব ভালো করে একবার দেখে নাও, এখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ছোট ছোট করে ভাগ করে দেওয়া আছে। আর তোমরা যদি এসে কেউ ভালো করে পড়ো তাহলে পাঠগুলো অবশ্যই নিজেরাই করতে পারবে, কোনো মুখস্থের প্রয়োজন হবে না। খুব ভালো করে একবার দেখে নাও। 2023-এ যে প্রশ্নটা পড়েছে দেখো 8-এর দাগে, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ স্যালাই কম্পেয়ার দি। স্যালাই কম্পেয়ার দি কী ধরনের কবিতা? হোয়াট ইজ ইটস স্ট্রাকচার, এটা স্ট্রাকচারটা কীরকম? হুম ডাজ দ্য পোয়েট স্পিক অফ, এখানে কার কথা কবি বলেছেন? হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পার্সন স্পোকেন অফ, এখানে যে ব্যক্তির কথা বলা হয়েছে তার সম্পর্কে কবি কী বলেছেন? প্রথমে হচ্ছে স্যালাই কম্পেয়ার দি ইজ এ সনেট। স্যালাই কম্পেয়ার দি একটি সনেট, এটা স্ট্রাকচারটা কী হবে না? ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট কনসিস্ট অফ 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড এ ইনকনক্লুডিং কাপলেট। এটি একটি শেক্সপিয়ারিয়ান সনেট, এখানে রয়েছে 3টে কোয়ার্ট্রেন আর একটি কনক্লুডিং কাপলেট। শেক্সপিয়ারের সনেটের একটা মানে বৈশিষ্ট্য, 3টে কোয়ার্ট্রেন আর একটা কনক্লুডিং কাপলেট। তারপর হচ্ছে দ্য পোয়েট স্পিক্স অফ হিজ ফ্রেন্ড মিস্টার WH প্রবাবলি দ্য আর্ল অফ সাউথহ্যাম্পটন হু ওয়াজ দ্য প্যাট্রন অফ দ্য পোয়েট। তাহলে এখানে কবি বলেছেন তার বন্ধুর কথা, তার ভরসা বন্ধু, সম্ভবত বলা হয়েছে WH এর কথা, যার নাম হচ্ছে আর্ল অফ সাউথহ্যাম্পটন, যিনি প্যাট্রন ছিলেন কবি। এবার হচ্ছে এখানে কবি যে বলেছেন, কবি যার সম্পর্কে বলেছেন তার সম্পর্কে কবি কি বলেছেন? তাহলে উত্তর হবে শেক্সপিয়ার ডেডিকেটস দিস সনেট টু হিজ ফ্রেন্ড অ্যান্ড পেজ এ ট্রিবিউট টু মেল বিউটি। এখানে কবি তার বন্ধুর প্রতি একটি ডেডিকেট করেছেন এই কবিতায়, এই সনেটটা, এবং তার যে পুরুষ বন্ধুর সৌন্দর্য সেটাই বর্ণনা হয়েছে এই কবিতায়। উইথ দ্য হেল্প অফ দ্য ইমেজেস হি ড্রনস অ্যাজ অ্যানোলজি বিটুইন হিজ ফ্রেন্ড অ্যান্ড সামার সিজন। তিনি এখানে একটি কম্প্যারিজন করেছেন, ইমেজারিজ ড্রন করেছেন বন্ধুর সৌন্দর্যের সাথে গ্রীষ্মের সৌন্দর্যের। হি অলসো সেড আনলাইক সামার্স বিউটি হিজ ফ্রেন্ডস বিউটি ইজ ইটার্নাল। তিনি আরও বলেছেন যে সামারের সৌন্দর্য কিন্তু ইটার্নাল নয়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য ইটার্নাল বা চিরন্তন। অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম দ্য পোয়েট makes a prediction that the eternal lines composed by him would glorify his friend forever। এবং কবিতার শেষে তিনি বলেছেন যে ইটার্নাল লাইন তিনি বর্ণনা করেছেন, বা যে কবিতার যে লাইনগুলো তিনি এখানে বর্ণনা করেছেন সেই ইটার্নাল লাইনের মধ্যে দিয়ে কবির বন্ধুর যে গ্লোরি সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে। তো আশা করি বুঝতে পারলে, এটা 2023-এ পড়েছে। তো এটা একটু হয়তো পুরোপুরি এইভাবেই তুলে দেবে না আবার 2024-এ, কিন্তু এখান থেকে একটা পার্ট অবশ্যই তোমাদের তুলে দিতে পারে। তো খুব ভালো করে দেখে নাও। আর আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সব কটা করো, হ্যাঁ। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেই প্রত্যেক বছর আসে, এগুলো যদি পড়ে যাও অবশ্যই কমন পাবে। তো একটা প্রশ্ন বাদ দিও না, করো ভালো করে। এবারে দেখো, যারা পোয়েট্রি অফ আর্থ থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে চাইছো তাদের জন্য এবছরে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো হচ্ছে, প্রথমেই যেটা ইম্পর্টেন্ট, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড। কেন কবি মনে করেছেন যে পোয়েট্রি অফ আর্থ মানে পৃথিবীর গান কখনো থেমে থাকে না? এটা 2015-তেও পড়েছে, 2022-এ পড়েছে। আর এটারই একই উত্তর হবে, প্রশ্নটা একটু ঘুরিয়ে পড়লে, হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ। কীভাবে কবি দেখিয়েছেন কিডস যে পোয়েট্রি অফ আর্থ কখনো থেমে থাকে না। এটা 2019-এ, মানে 2015, 2019, 2022 তিনটে সালেই প্রশ্নটা রিপিট হয়েছে। তো এক্ষেত্রে উত্তরটা লিখবে, কিডস ইন হিজ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ সেড দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার এন্ডিং। কবি কিডস তার কবিতা পোয়েট্রি অফ আর্থের মধ্যে দিয়ে বুঝিয়েছেন যে প্রকৃতির গান কখনো থেমে থাকে না। হি হ্যাজ অবজার্ভ দ্যাট ইন এভরি সিজন ইভেন ইন দ্য এক্সট্রিম ওয়েদার কন্ডিশন দিস মিউজিক ইজ ক্যারিড বাই ওয়ান লিভিং থিংস অর আদার। কবি বুঝিয়েছেন, দেখিয়েছেন যে প্রত্যেকটা ঋতুতে যখনই সেটা মানে সেখানে যদি আবহাওয়া যদি এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তা সত্ত্বেও কিন্তু যে কোনো একটা লিভিং বিইং প্রকৃতির গানকে বয়ে নিয়ে যায়। টু কনফার্ম হিজ ভিউ, তার এই যে ভিউটা এটা কনফার্ম করার জন্য হি প্রেজেন্টস 2 টাইনি অবজেক্টস অফ নেচার। তিনি প্রকৃতির দুটি ছোট্ট অবজেক্টকে তুলে ধরেছেন ইন 2 ডিফারেন্ট সিজন, দুটি ডিফারেন্ট ঋতুতে, সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্ম এবং শীতে। অন হট অ্যান্ড স্কর্চিং সামার ডেজ দ্য বার্ডস আর এক্সস্টেড, যখন প্রচণ্ড গরম পড়ে তখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। দে আর আনএবল টু সিং, তারা গান গাইতে পারে না। দে টেক শেল্টার ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ, তারা গাছের শীতল ছায়া আশ্রয় নেয়। অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড, গ্রাসহপার তখন মুখ্য ভূমিকা পালন করে। ইট ফিলস দ্য এয়ার উইথ ইটস সুইট ভয়েস অ্যান্ড কিপস অ্যালাইভ দ্য পোয়েট্রি অফ আর্থ, সে তখন তার গান দিয়ে বাতাস পরিপূর্ণ করে দেয় তার গানের সুরে, এবং প্রকৃতির গান বা প্রকৃতির যে পোয়েট্রি সেটাকে বাঁচিয়ে রাখে। ইন উইন্টার লাইফ বিকাম, শীতকালে জীবন হয়ে পড়ে
ডাল অ্যান্ড মোনোটোনাস, বিবর্ণ এবং একঘেয়ে। দ্য ফ্রস্ট ক্রিয়েটস এ সাইলেন্স এভরিহোয়ার, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করে হিমের জন্য। বাট ইন দিস টাইম, কিন্তু এই সময়, দ্য শ্রিল সং অফ ক্রিকেট, ঝিঝি পোকার তীক্ষ্ণ গলার আওয়াজ, ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার, শীতকালে নীরবতাকে ভেঙে ফেলে। অ্যান্ড ওয়ার্মস দ্য আর্থ, এবং এবং পৃথিবীকে উষ্ণ করে তোলে। ইন দিস ওয়ে, এইভাবে কিটস দেখিয়েছেন দ্যাট দ্য আর্থস পোয়েট্রি, যে পৃথিবীর যে কবিতা, দ্যাট ইজ মিউজিক অফ আর্ট, যেটা বলা যেতে পারে যে এই পৃথিবীর গান, নোজ নো এন্ড, তার কোনো শেষ নেই। তো এভাবেই কবি বর্ণনা করেছেন যে পৃথিবীর গান কখনো থেমে থাকে না, বা প্রকৃতির গান কখনো থেমে থাকে না। চলে আসবো পরবর্তী প্রশ্নে। 2016-তে পড়েছিল, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট কবিতায় সামারের যে পিকচারটা দেখানো হয়েছে, মানে গ্রীষ্মের যে বর্ণনা দেওয়া হয়েছে, সেটা তুলে ধরো। হাউ ডাজ ইট বিকামস ক্যারিড অন দ্য পিকচার অফ উইন্টার, এবং কিভাবে শীতকালের যে বর্ণনা সেটা দেওয়া হয়েছে। তাহলে দুটো বর্ণনা দিতে বলেছে এখানে, একটা শীতের, একটা হচ্ছে গ্রীষ্মের। 4+2। তো প্রথমে হচ্ছে গ্রীষ্মের বর্ণনা। উত্তর লিখবে, দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট সেলিব্রেটস দ্য মিউজিক অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট কবিতায় পৃথিবীর গানকে তুলে ধরা হয়েছে। দ্য পোয়েট প্রেজেন্টেড এ পিকচার অফ সামার ইন দ্য অক্টেভ। প্রথম 8টি লাইনে কবি বর্ণনা করেছেন গ্রীষ্মের সৌন্দর্যের কথা, গ্রীষ্মের কথা। আচ্ছা, দ্য হট সান ইন্ডিকেটস দ্য স্কচিং হিট অফ সামার দ্যাট মেক্স অল দ্য বার্ডস এক্সস্টেড। উত্তপ্ত সূর্যের প্রচণ্ড তাপে গ্রীষ্মকালে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। দে ক্যানট সিং, তারা গান গাইতে পারে না। দে টেক শেল্টার ইন দ্য কুলিং শেড অফ ট্রিজ, তারা গাছের শীতল ছায়ায় আশ্রয় নেয়। বাট ইট ডাজ নট এফেক্ট দ্য গ্রাস হপার, কিন্তু এই যে প্রচণ্ড উত্তপ্ততা, সেটা কিন্তু ঘাস ফড়িংকে এফেক্ট করতে পারে না। ইট টেক্স দ্য লিড, এসে তখন মুখ্য ভূমিকা গ্রহণ করে। ইটস ভয়েস রানস ফ্রম হেড টু হেড, ঝোপ থেকে ঝোপে তার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। ইট সিমস দ্যাট দ্য গ্রাস হপার এনজয়স দ্য সামার্স, দেখে মনে হয় যে গ্রাস হপার এই গ্রীষ্মকালকে এনজয় করছে, উপভোগ করছে। হিজ ডিলাইটস অফ সিঙ্গিং নেভার কাম টু এন এন্ড, তার গান করার আনন্দ কখনোই থেমে থাকে না। হোয়েন ইট ইজ টায়ার্ড আউট অফ সিঙ্গিং, ইটস টেক্স রেস্ট কমফর্টেবলি আন্ডার সাম প্লেজেন্ট উইড অ্যান্ড এগেন রিজিউমস ইটস সিঙ্গিং উইথ ফ্রেশ এনার্জি। যখন সে তার এই আনন্দে গান গাইতে গাইতে একটু ক্লান্ত হয়ে পড়ে, তখন সে অত্যন্ত আরামের সাথে কিছু ঝোপের নিচে রেস্ট নেয়, কিন্তু যখনই তার রেস্ট নেওয়া হয়ে যায়, তখন সে আবার তার নতুন এনার্জি সংগ্রহ করে গান গাইতে থাকে। তো এইভাবে তিনি গ্রীষ্মকালের বর্ণনা দিয়েছেন, গ্রীষ্ম ঋতুতে প্রেজেন্ট করা হয়েছে গ্রীষ্ম ঋতুর একটি পিকচার। এবারে শীতের কি পিকচার তুলে ধরেছেন? উত্তর লিখবে, ইন দ্য সেস্টেট অফ দ্য পোয়েম, কবিতার শেষ 6টি লাইনে, কিটস গিভস এ পেন পিকচার অফ এ ডেজোলেট উইন্টার ইভিনিং, কবি দেখিয়েছেন বা কিটস দেখিয়েছেন শীতকালের একটি নির্জন ছবি। ইন এ লোন উইন্টার ইভিনিং, একাকী নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন ফ্রস্ট মিক্স অ্যান্ড আইসি সাইলেন্স, যখন হিম তৈরি করেছে একটি নীরবতা এভরিহোয়ার, চারিদিকে, দ্য সং অফ দ্য ক্রিকেট ইনক্রিজেস, তখন ক্রিকেট বা ঝিঝি পোকার গানের গলার আওয়াজ ইনক্রিজ করে। ওয়ার্মথ কি ইনক্রিজ করে? ওয়ার্মথকে বা একটু উষ্ণতাকে ইনক্রিজ করে। দ্য সংস অফ ক্রিকেট সিমস টু বি দ্য সংস অফ দ্য গ্রাস হপার টু এ ম্যান হু ইজ অ্যাসলিপ ইন ড্রাউজিনেস, যে একটু ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, তার কাছে তখন ঝিঝি পোকার গানটা যেন মনে হয় গ্রাস হপারের গান। ইন দিস ওয়ে দ্য পিকচার অফ সামার হ্যাজ বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এইভাবে গ্রীষ্মের যে ছবি সেটা ক্যারি অন হয়েছে শীতের ছবির মধ্যে দিয়ে। তো আশা করি বুঝতে পারলে, এটা খুব ইম্পর্টেন্ট, 2016-তে পড়েছিল, ভালো করে একবার দেখে নাও। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ কিটস মিন বাই পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্ট বলতে কবি কি বুঝিয়েছেন? হোয়াই ডাজ হি সে দ্যাট দ্য পোয়েট্রি নেভার সিজেস, কেন কবি বলেছেন যে প্রকৃতির গান কখনো থেমে থাকে না? দেখো, এই যে প্রশ্নটা, হোয়াই ডাজ দ্য হি সে দ্যাট দ্য পোয়েট্রি নেভার সিজেস, এটা কিন্তু এর আগেই আমি বললাম, একটু আগেই, যে 2015-তে পড়েছিল যে প্রশ্নটা, সেটাই তুলে দিয়েছে এখানে, তার সাথে একটা ছোট প্রশ্ন দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, তো খুব ভালো করে আমি যেগুলো বলছি সেগুলো করে যাও। প্রথমে বলেছে পোয়েট্রি অফ আর্ট বলতে কি বুঝিয়েছেন? উত্তর লিখবে, বাই দ্য পোয়েট্রি অফ আর্ট কিটস মিনস দ্যাট দ্য মিউজিক অফ নেচার, প্রকৃতির গানকে তিনি বর্ণনা করেছেন পোয়েট্রি অফ আর্টের মধ্যে দিয়ে। ইট ইজ এভার লাস্টিং, তিনি বলেছেন এটা চিরন্তন। দ্য মিউজিক ইজ ক্যারিড অন বাই দ্য ইনসেক্টস লাইক গ্রাস হপার, ক্রিকেট এক্সেট্রা, এই মিউজিকটা একটা ঋতু থেকে আর একটা ঋতুতে বয়ে নিয়ে যায় বিভিন্ন লিভিং ক্রিয়েচার, যেমন গ্রাস হপার বা ক্রিকেট। নেচার্স মিউজিক নোজ নো ব্রেক, প্রকৃতির গান কখনো থেমে থাকে না। ইট গোজ অন কন্টিনিউয়ালি, এটা চিরন্তনভাবে চলতে থাকে। আর কিভাবে তিনি বলেছেন যে প্রকৃতির গান থেমে থাকে না, এটা একটু আগে আমি বলে দিলাম, দেখে নাও, আর একবার দেখিয়ে দিচ্ছি, আর পড়ছি না। এই যে এই প্রশ্নটা, যেটা একটু আগেই পড়ালাম, 2015-তে পড়েছে, 2019-এ পড়েছে, 2022-এ পড়েছে, আবার এটা কত সাল?
2017তেও কিন্তু এটা রিপিট হয়েছে। দেখছো কতবার পড়ছে, এটা পাঠ করে একটা পার্টে দিয়ে দিয়েছে, পুরোটা এইভাবে তুলে না দিয়ে তার সাথে একটা ছোট প্রশ্ন জুড়ে দিয়েছে। তো খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে দেখো। চলে আসবো নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নে। জাস্টিফাই দ্য টাইটেল অফ কিডস সনেট দ্য পোয়েট্রি অফ আর্ট। দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতার নামকরণের সার্থকতা, নামকরণ কতটা সার্থক সেটা বর্ণনা করতে হবে। এই প্রশ্নটা কিন্তু অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতেও ছিল, আবার অন কিলিং এ ট্রিতেও ছিল। তো নামকরণ, 3টে কবিতার নামকরণই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসেছে বিগত বছরগুলোতে। 2018তে এটা এসছে। দেখো কি লিখবে। জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্ট সেলিব্রেটস দ্য এক্সিস্টেন্স অফ নেভার এন্ডিং পোয়েট্রি অফ নেচার। জন কিটসের কবিতা পোয়েট্রি অফ আর্ট সেলিব্রেট করেছে যে প্রকৃতির চিরন্তন গানকে, না থেমে থাকা গানকে সেলিব্রেট করেছি কবিতার মধ্যে দিয়ে। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ দ্য সং ডিফারেন্ট ক্রিয়েচার্স। প্রকৃতির যে গান সেটা এক্সপ্রেস করা হয়েছে বিভিন্ন ক্রিয়েচারের গানের মধ্যে দিয়ে। ইন দ্য হট সামার ওয়েন অল বার্ডস বিকাম এক্সস্টেড, প্রচণ্ড গ্রীষ্মে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, দ্য গ্রাসহপার কামস ফরওয়ার্ড অ্যান্ড ক্যারিড অন দ্য মিউজিক অফ আর্থ, তখন ঘাসফড়িং এগিয়ে আসে এবং প্রকৃতির গানকে বয়ে নিয়ে চলে, এই পৃথিবীর গানকে বয়ে নিয়ে চলে। হি রানস ফ্রম হেজ টু হেজ ইন এ জয়াস মুড, সে একটা ঝোপ থেকে আর একটা ঝোপে অত্যন্ত আনন্দের সাথে ঘুরে বেড়ায়। ইন উইন্টার দ্য আর্থস মিউজিক স্টিল কন্টিনিউ, শীতকালেও কিন্তু প্রকৃতির গান কন্টিনিউ হতে থাকে। দিস টাইম কামস দ্য ক্রিকেট, এই সময় আসে ঝিঝি পোকা। হি সিংস এ সং অ্যাজ ওয়ার্ম অ্যাজ দ্যাট অফ দ্য গ্রাসহপার, সে ততটাই উষ্ণতার সাথে গান গায় যেভাবে গ্রাসহপার গাইছিল। ইন দিস ওয়ে, এইভাবেই দ্য মিউজিক অফ আর্থ কন্টিনিউজ উইদাউট এনি ব্রেক, প্রকৃতির গান কোনো প্রকার ব্রেক না লাগিয়েই বয়ে চলে। সো দ্য মেইন থিম অফ দ্য সনেট ইজ দ্য পার্মানেন্স অফ বিউটি, তাই এই কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে পোয়েট্রির পার্মানেন্সি ইন অল সিজন, যে কোনো ঋতুতে। অ্যান্ড ইট ওয়াজ নাইসলি এস্টাবলিশড বাই দ্য পোয়েম, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে কবিতার মধ্যে প্রকাশ করেছেন কবি, এস্টাবলিশ করেছেন কবি। দাস দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই আমরা বলতে পারি এই কবিতার নামকরণ সার্থক। তো অবশ্যই ভালো করে একবার দেখো, আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করা চাই, বেশি পরিমাণে লাইক শেয়ার হলে তবেই আমি ড্রামা থেকে সাজেশন নিয়ে আসবো। তোমরা বারবার ড্রামার সাজেশন চাইছো, তো অবশ্যই নিয়ে আসবো, তোমাদের হেল্প করার জন্যই তো আমি আছি, কিন্তু তার জন্যই ভিডিওটা বেশি করে একটু শেয়ার করতে হবে। তো তাড়াতাড়ি শেয়ার করে দাও, যারা এখন শেয়ার করোনি শেয়ার করো এবং লাইক করো, আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। 5 নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্ট। পোয়েট্রি অফ আর্টে যে ভয়েসের কথা বলা হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করো, যে দুটো ভয়েসের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে হাউ ডাজ কিড সেলিব্রেট ইটস কন্টিনিউটি থ্রু ইটস ভয়েসেস, কীভাবে কবি এস্টাবলিশ করেছেন কন্টিনিউটিকে তাদের ভয়েসগুলোতে। 2020তে পড়েছে। তাহলে উত্তরের প্রথম পার্টের উত্তরটা হবে দ্য ভয়েস অফ পোয়েট্রি অফ আর্ট ইজ ইন কিডস সনেট আর দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। তাহলে যে দুজনের ভয়েসের কথা বলা হচ্ছে তারা হচ্ছে গ্রাসহপার আর একটা হচ্ছে ক্রিকেট, মানে ঝিঝি পোকা আর ঘাসফড়িং। তারপরে প্রশ্নের উত্তর লিখবে ইন দিস পোয়েম কিডস ইউজেস এ গ্রেট কন্টিনিউটি বাই কানেক্টিং আপ দ্য সংস অফ দ্য গ্রাসহপার ইন সামার অ্যান্ড উইথ দ্য সংস অফ দ্য ক্রিকেট ইন উইন্টার। তাহলে কবি এখানে একটি কন্টিনিউটিটাকে বজায় রেখেছেন, কানেক্ট করে দুজনের গান, একটা হচ্ছে গ্রীষ্মকালের গ্রাসহপারের গান আর শীতকালে ক্রিকেটের গান। সো দ্য মিউজিক অফ নেচার ইজ নেভার সাইলেন্ট, তাই বলা যেতে পারে প্রকৃতির গান কখনোই নীরব থাকে না। ইন স্কর্চিং হিট when all birds become exhausted and takes rest in shadowy trees, grasshopper runs singing from hedge to hedge, যখন গ্রীষ্মকালে সমস্ত পাখি ক্লান্ত হয়ে গিয়ে গাছের নিচে আশ্রয় নেয় তখন গ্রাসহপার বা ঘাসফড়িং ঝোপ থেকে ঝোপে গান গেয়ে বেড়ায়। হি টেক্স দ্য লিড ইন সামার্স এনজয়মেন্ট, গ্রীষ্মকালের এনজয়মেন্টে সে প্রধান ভূমিকা নেয়। when he is tired, যখন সে ক্লান্ত হয়ে পড়ে, হি টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইথ, তখন সে কিছু ঝোপের নিচে রেস্ট নেয়। অন এ কোয়াইট উইন্টার ইভিনিং, শীতকালের সন্ধেবেলা, নীরব সন্ধেতে, ফ্রম বিহাইন্ড দ্য স্টোভ, চুল্লি থেকে, দেয়ার ইজ দ্য চিরপিং অফ দ্য ক্রিকেট, সেখানে চুল্লি থেকে ঝিঝি পোকার গলার আওয়াজ ভেসে ওঠে। টু ওয়ান হুইজ সিটিং ওভার দ্য ফায়ার হাফ অ্যাসলিপ, যে এই আগুনের পাশে অর্ধঘুমন্ত অবস্থায় বসে থাকে, ইট সিমস টু বি দ্য কন্টিনিউয়েশন অফ দ্য গ্রাসহপার সং, সে তখন ভাবে এটা হয়তো গ্রাসহপারের বা ঘাসফড়িংয়ের গানকেই হয়তো গানটাই কন্টিনিউ হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। দেখো সেই লেখাগুলো একই রকম, এর আগেও এই যে এখানে যেটা লেখা হয়েছে, আগের যে প্রশ্নগুলো করালাম সে অনেকটা একই রকমের লেখা। তো লেখাগুলো প্রায় একই, প্রশ্নগুলোর উত্তরও প্রায় একই, একটু ঘুরিয়ে লিখতে হবে। তোমরা যদি একটা দুটো ভালো করে করো নিজেরাই দেখবে লিখতে পারবে। তো খুব ভালো করে একবার দেখে নাও, 2020তে যেহেতু পড়েছে তোমাদের এবারে কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। এবারে দেখো 2023 সালে পড়েছিল এই প্রশ্নটা, এটাও ইম্পর্টেন্ট। হি রেস্ট
at ease beneath some pleasant weed. From which poem is the line quoted? কোন কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে? উত্তর লিখবে the above mentioned line is quoted from the poem Poetry of Art. Poetry of Art কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। Who is the poet? কবি কে? উত্তর হবে জন কিটস is the poet. তারপরে হচ্ছে who rests at ease and when? কে রেস্ট নিচ্ছে এবং কখন? তাহলে এর উত্তর হয়ে যাবে the grasshopper takes rest at ease when he becomes tired out of his fun in summer season. গ্রীষ্মকালে যখন সে তার আনন্দ করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় তখন গ্রাসহপার রেস্ট নেয়। এবার হচ্ছে ডেসক্রাইব হিজ অ্যাক্টিভিটিস, তার অ্যাক্টিভিটি, তার যে কাজ সেটা বর্ণনা করো। এটা কিন্তু আগের প্রশ্নগুলো করলেই তোমরা লিখতে পারবে একই রকম। তাহলে উত্তর হবে when all birds took shelter in the cooling trees the grasshopper moves from hedge to hedge out of sheer joy in scorching heat of the sun and takes the responsibility to fill the void of music. যখন পাখিরা প্রচণ্ড উত্তপ্ত গ্রীষ্মে ক্লান্ত হয়ে গিয়ে গাছের ছায়া আশ্রয় নেয় তখন গ্রাসহপার একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে গান গেয়ে বেড়ায় আনন্দের সাথে, কারণ সে তখন মুখ্য ভূমিকা পালন করে গ্রীষ্মকালে মিউজিকটাকে বইয়ে প্রকৃতির মিউজিককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইট মুভস অ্যাবাউট দ্য নিউলি মাউন্ট মিড সিঙ্গিং জয়ফুলি। সে তখন কি করে সদ্য ফসল কাটা হয়েছে এরকম মাঠের মধ্যে গান গেয়ে বেড়ায় অত্যন্ত আনন্দের সাথে। প্লেয়িং সিঙ্গিং রেস্টিং আর হিজ ডিলাইটস। তার আনন্দ তখন এইভাবে একটা ঝোপ থেকে অন্য ঝোপে যাওয়া, রেস্ট নেওয়া, গান গাওয়া। অ্যান্ড দ্য ফাইন সামার্স প্লেজেন্ট। এবং তার কাছে গ্রীষ্ম তখন খুবই আনন্দদায়ক বা আরামদায়ক বলে মনে হয়। তো এটাই হচ্ছে গ্রাসহপারের অ্যাক্টিভিটি। এর আগেও পড়েছি, বারবার পড়ছি একই রকম। বারবার তোমাদেরকে আবারও বলছি যে প্রশ্নের উত্তরগুলো দেখবে প্রায় একই রকম, একটা দুটো করলেই কিন্তু করতে পারবে, নিজেরা লিখতে পারবে যদি মন দিয়ে করো। তো অবশ্যই ভালোভাবে করতে হবে, তৈরি করতে হবে। এমনটা নয় যে একবার ভিডিওটা দেখে নিলে দিলে হয়ে গেল, সব প্রশ্ন উত্তর অ্যান্সার একবারে রেডি হয়ে গেল, তা কিন্তু হবে না। বারবার ভিডিও দেখো, বারবার শোনো, কথাগুলো আমার বারবার শোনো, দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে। আলাদা করে তো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যদি বুঝতে পারো নিজেরাই লিখতে পারে। মুখস্থ জিনিস কিন্তু মনে থাকবে না পরীক্ষার হলে। তো বারবার প্র্যাকটিস করলে দেখবে তোমাদের মধ্যে একেবারে গাঁথা হয়ে গেছে ব্যাপারটা, তোমরা নিজেরাই করতে পারবে। এইগুলোই ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের এগুলোর বাইরে আমার মনে হয় না আর কিছু করতে হবে। এগুলো করলে অবশ্যই কমন পেয়ে যাবে, কারণ প্রত্যেক বছরই কিন্তু এইভাবে করে কমন পাওয়া যায়, গেছেও। যারা আগের বছরগুলো তো দেখেছে আমার ভিডিও, তো তারাও কমন পেয়েছিল, তোমরাও অবশ্যই পাবে। কিন্তু তার জন্য একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, যেগুলো যেগুলো বললাম করতে হবে। আর দুটো থেকে করো, দুটো পোয়েম থেকে করো বা দুটো প্রোজ থেকে করো, সবগুলো করার কোনো প্রয়োজন নেই। যেগুলোই করবে খুব ভালো করে করবে। তো তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি আজকে আলোচনা করে দিলাম। পোয়েম থেকে, পোয়েট্রি থেকে, প্রোজ থেকে তো আগেই দিয়েছি, আজকে পোয়েট্রিটা আলোচনা করলাম। ড্রামাটাও অবশ্যই নিয়ে আসবো, তার জন্য একটাই শর্ত, এই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক শেয়ার করতে হবে। আর যদি তোমরা প্রোজের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে পেয়ে যাচ্ছ। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, কারণ এভাবেই তোমাদের জন্য আরও ভিডিও আমি নিয়ে আসতে থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।